তারপরেও আমি অচেনা জায়গার মতো হাবভাব দেখাচ্ছি ও এলাকাটা সম্পর্কে প্রশ্ন করতেছি, যেন সে সন্দেহ না করে। তাদেরকে মুন্নি মুখ চেপে হাসতেছে। এই এলাকায় আমার একটা পছন্দের জায়গা আছে, সেটা হচ্ছে এই এলাকার নদীর সাইডটা। কারণ এখানে সেই রকম বাতাস বয়ে চলে, সাথে আবার প্রকৃতিটাও অনেক সুন্দর। তাছাড়াও সেখানে বসার জন্য সিমেন্ট দিয়ে বসার জায়গা করে রাখছে। সেখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ির দিকে যেতে লাগি। সৌরভ ভাইয়া বলল গলির রাস্তা দিয়ে বাড়ির দিকে যাবে, তাই গলির রাস্তা ধরলো। আমরা গলির রাস্তা দিয়ে ঢুকে পড়লাম আর বের হচ্ছি, তখন কেউ একজন আমাকে পেছন থেকে আমার কলার ধরে টান মারে। এই যে ভাই, কতক্ষণ ধরে ডাকতেছি আপনাকে, আপনার ওয়ালেট পড়ে গেছে, এই নিন। আমিও পেছনে ঘুরে যাই, আর পেছনে ঘুরতে আমি পুরাই নিস্তব্ধ হয়ে গেলাম সেই ডাক দেওয়া ব্যক্তিটাকে দেখে। কারণ সেই ব্যক্তিটা আর কেউই নয়, আমার আপন বোনের স্বামী, মানে আমার দুলাভাই। দুলাভাইকে দেখেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে আছি। আরে এই যে ভাই, আপনার ওয়ালেট পড়ে গেছে, এই নিন। আল্লাহ, কি করতেছো আমার সাথে? একের পর এক পরিচিতদের সাথে দেখা করাচ্ছ কেন আমার সাথে? এক মিনিট, দুলাভাই আমাকে দেখে এভাবে ভান করতেছে কেন, যে সে আমাকে চেনেই না? আমি পরে দেখলাম আমার মুখে মাস্ক লাগানো, তাই দুলাভাই হয়তো আমাকে চেনে নাই। সাথে সাথে আমিও ওয়ালেটটা নিয়ে নিলাম। জি ধন্যবাদ। আরে ভাই, রাস্তায় চলাফেরা করেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন, আর নিজের জিনিসপত্রের দিকে একটু খেয়াল রাখবেন। এখন যদি আমি আপনাকে আপনার ওয়ালেট ফিরিয়ে না দিতাম, তাহলে কি হতো? যদি এখানে আপনার প্রয়োজনীয় কোনো কিছু থাকতো, পরে আপনিও পাগলের মতো খুঁজতেন। নেক্সট টাইম নিজের জিনিস একটু খেয়াল রেখে চলাফেরা করিয়েন। চলি। বলেই চলে যেতে লাগলো। আর আমি তো মনে করেছিলাম সে আমাকে চিনে ফেলবে, কিন্তু ভাগ্যিস মাস্কটাই বাঁচিয়ে দিল আমাকে। কিন্তু বারবার কেন সেই মানুষগুলোর সাথে দেখা হচ্ছে যাদের থেকে আমি নিজেকে দূরে রাখতে চাই? না, আমাকেও একটু সাবধানে চলাফেরা করতে হবে। আমি চাই না তারা জানুক আমি এই এলাকায় আছি। আমিও হাঁটা দিলাম, দেখলাম হৃদিকা, মুন্নি ও সৌরভ ভাই দাঁড়াইয়ে আছে। আমিও তাদের কাছে গেলাম। আরে অন্তর ভাই, কই ছিলেন? আপনার জন্য দাঁড়িয়ে আছি আমরা। আরে ভাই, একটু কথা বলতেছিলাম। দূর মিয়া, বাইরে এসো, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন নাকি ভাই? জিএফ টেপ আছে নাকি আপনার? না ভাই, আমার ওইসব নাই, না আমার হবেও কোনোদিন। এইসব জিনিসে জড়াতে চাই না আমি। কি বলেন ভাই, আপনার জিএফ নাই? এটা কোনো কথা? আপনারা দেখো তো, মনে হয় 3-4টা থাকবেই আপনার। আচ্ছা বাদ দেন ভাই, প্রায় দুপুর হয়ে গেছে, চলেন এক জায়গায় যাব। ভাই বলছেন বাড়ি যাবেন, এখন আবার কই যাবেন? আরে ভাই চলেন তো। এরপর সৌরভ ভাইয়ের সাথে যেতে লাগি। সে আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। আরে ভাই, এখানে আনলেন কেন? আরে ভাই, একটু মজা মাস্তি করতে আসলাম আর কি। এখন বসেন আর অর্ডার দেন। তোর ভাই, আমার কিছু খাওয়ার ইচ্ছা নাই। ভাই এই জন্যই তো আপনার এই হাল। না খেয়ে কে কেমন হয়ে আছেন? খাওয়া দাওয়া করবেন, একটু স্বাস্থ্য বানাবেন। না খেয়ে কাঠ বডি হয়ে আছে আপনার, নাকি বউয়ের আদর পাওয়ার জন্য এইরকম হয়ে আছেন যাতে বউ আদরে স্বাস্থ্যবান হয়ে যান? আর বউ, যেখানে নিজে বাঁচবো কিনা তার গ্যারান্টি নেই, সেখানে বউয়ের চিন্তা করা এটা এক টাইপের বোকামি। বাজবা না মানে? কি উল্টোপাল্টা কথা বলছো এসব? মুখ দিয়ে যাই আসি তাই বলে ফেলে কেন? উল্টোপাল্টা বলা বন্ধ করো। এসব উল্টোপাল্টা কথা আর কখনোই যেন না শুনি আমি। হৃদিকার ধমক শুনে তো আমি পুরাই হয়ে গেলাম। রে ভাই, হঠাৎ হৃদিকার আবার কি হলো? এমন রিয়াক্ট করলো কেন সে? আমি আমার পরিস্থিতি হিসাব করে কথাটা বললাম, কিন্তু সেইভাবে রিয়াক্ট করলো কেন? তার তো রিয়াক্ট করার কোনো মানেই হয় না। হৃদিকার এই আচরণটা আমার কেন জানি মনে খটকা নিয়ে আসলো। দূর ভাই, এসব কথা বলিয়েন না। আর সকলে যার যার পছন্দের জিনিস অর্ডার দেন। ভাই, আমার সত্যি খাওয়ার ইচ্ছা করতেছে না। এই ভাই, এটা কিন্তু বেশি হইতেছে। আপনাকে এখানে আমি খুশি মনে আনলাম, আর আপনি কি না এমনটা করতেছেন? ভাই কিছু একটা অর্ডার দেন, না হলে কিন্তু কষ্ট পাবো। কিন্তু ভাই। কোনো কিন্তু না ভাই, অর্ডার দাও। তাদের জোরাজোরিতে খাবার অর্ডার দিলাম। এরপর আমরা চারজনেই দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর সৌরভ ভাই খাবারের বিল দিয়ে দিল, আর আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা সৌরভ ভাইদের বাড়িতে চলে যাই। আর সেখানে গিয়ে যে যার রুমে চলে যাই। আমিও আমার রুমে এসে মুখ হাত ধুয়ে নেই, আর খাটে হেলিয়ে শুয়ে পড়ি। আর চোখ বন্ধ করতেই কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সন্ধ্যার সময় ঘুমাচ্ছিলাম, কিন্তু দরজা নক করার আওয়াজে ঘুম ভেঙে যায়। আমিও উঠে পড়ি, দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর আমিও দরজার কাছে গেলাম ও দরজা খুললাম, দেখলাম সৌরভ ভাই দরজায় উপস্থিত। ভাই ঘুমাইতেছিলেন নাকি? না ভাই, আসলে দুপুরে খাটে একটু শুয়েছিলাম,
আর কখন যেন চোখ লেগে যায়। আচ্ছা বাদ দেন, যান ফ্রেশ হয়ে হল রুমের দিকে আসেন, সকলে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ভাই, আসতেছি। এরপর সৌরভ ভাইও চলে যায় আর আমিও ফ্রেশ হয়ে নিলাম। এরপর সোজা হলরুমে ডাইনিং টেবিলে দেখলাম সকলেই বসে আছে। কিরে রুমে একটা পাইছিস আর কি, তাই বলে সেই রুমে থেকে বাইরে হইতে মন চায় না তোর? আরে মামা, আমি বিছানায় একটু শুয়েছিলাম, কোন সময় চোখ লেগে যায়, এখন এতে আমার কি দোষ? আচ্ছা যা বয়। আমিও বসতে যাব, তখনই দেখলাম হৃদিকার পাশের সিট খালি। কিছু করার নেই, তাই সেখানেই বসতে হলো। তবে আজকে হৃদিকার ব্যবহারটা আমাকে বারবার ভাবাচ্ছে। থাক, সেই চিন্তা বাদ দিলাম। এরপর সুন্দর করে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমি আমার রুমের দিকে গেলাম। সেখানে গিয়ে বসে বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছি। তখনই দেখলাম সৌরভ ভাই, মুন্নি, হৃদিকা উপস্থিত। ভাই কি করতেছেন, ব্যস্ত নাকি? না ভাই, ব্যস্ত না, এমনি একটু মোবাইলে ফেসবুক চালাচ্ছিলাম আর কি। আরে ভাই, বাইরে কেন, আপনার ভেতরে আসেন। এরপর তারাও ভেতরে আসে। না মানে চিন্তা করলাম সকলে মিলে আড্ডা দিই, আসলে বোর লাগতেছিল তাই। আসলেই ভাই, আমার নিজেরই বোর লাগতেছে। এরপর আর কি আমরা সকলেই আমার রুমে জমি আড্ডা দিতে লাগলাম। এভাবেই তাদের সাথে মেলা মেশাতে আরো কয়েকটা দিন পার করেই দিলাম। সৌরভের হলুদ সন্ধ্যায়। অন্তর, বাবা স্টেজ কি ভালো করে সাজানো হয়েছে? না আঙ্কেল, কিছু ফুল লাগানো এখনো বাকি আছে, আর যে গেট আছে সেটা একটু ডেকোরেট করাই বাকি, এমনি বাকি সব শেষ। ঠিক আছে বাবা, তুমি এই দিকটা সামলাও, আমি আর তোমার মামা একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু জিনিস সেখান থেকে এখনো আনা হয় নাই। আঙ্কেল, এক কাজ করেন, আপনি এখানে থাকেন, আমি বাজারের দিকে যাই। আরে না, তুমি এখানে থাকো, কারণ এই দিকটা তুমি সামলাচ্ছ। এখন যদি আমি সামলাতে শুরু করি তাহলে জিনিসটা পুরাই খারাপ হয়ে যাবে, কারণ তোমার আর আমার চিন্তা ভাবনা মিলবে না, পরে সৌন্দর্যটা মাটি হয়ে যাবে। আচ্ছা, তবে আঙ্কেল প্রোগ্রাম কখন শুরু করবেন? 9টার দিকে শুরু করব। আচ্ছা, সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা আমি গেলাম, তুমি কাজ করো। বলে চলে গেল আর আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আঙ্কেল আমাকে দায়িত্ব দিছে স্টেজ ও বাড়ি সাজানোর, মানে আমি যেভাবে বলবো সেভাবেই লোকগুলো সাজাবে, মানে আমাকে ওয়েডিং প্ল্যানার এর কাজ দিয়ে দিছে আঙ্কেল। আর আমিও যথেষ্ট চেষ্টা করতেছি নিজের দায়িত্ব পালন করার জন্য। বেশ লাগতেছে, আসলেই বসে থাকতে আমার নিজের থেকেও কেমন যেন বোর লাগতেছে। তবে আগে অনেকগুলো বিয়েতেই ছিলাম, যেখানে ততটা ভালো লাগলো না যতটা এই বিয়েতে লাগতেছে। এখানে দেখলাম সকলেই আমাকে মূল্যায়ন করতেছে, আমাকে বিভিন্ন কাজে ডাকছে, বেশ ভালোই লাগতেছে। এই কয়েকদিনের মধ্যেই আঙ্কেল আন্টিদের সাথে ভালোই ভাব হয়ে গেছে আমার। আর সৌরভ তো পুরাই বন্ধু হয়ে গেল। আর মুন্নির সাথে আমার আগে যেমন সম্পর্ক ছিল এখানেই সেই সম্পর্কই আছে, শুধু আমার সম্পর্কে এতটুকু পরিবর্তন হয়েছে। মুন্নি আমাকে আগে আপনি আপনি করে বলতো, আর এখন সে তুমি করেই বলে। যেখানে ভাই বোনের মধ্যে যেমন সম্পর্ক হয়, আমাদেরও সেটাই হয়ে গেছে প্রায়। বোন হচ্ছে সে যে আমাকে জ্বালাবে আবার কেয়ারও করবে। মুন্নিও সেটাই করতেছে আমার সাথে, বোন হয়ে অধিকারও খাটায়, আবার বোন হওয়ার দায়িত্বও পালন করছে সে। অন্তর ভাইয়া, আমি দেখলাম মুন্নি আমাকে ডাকতেছে, আমিও তার কাছে গেলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? ভাইয়া সৌরভ ভাইয়া তোমাকে ডাকতেছে, তার কাছে একটু যাও তো। আচ্ছা, এদের কাজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি, তুমি যাও। মুন্নি চলে গেল আর সেখানে যারা সাজাচ্ছিল তাদের স্টেজের কাজটা ভালো করে বুঝিয়ে দিলাম। এরপর এক পলক গেটের কাছে গেলাম, গেট সাজানো হয়েছে কিনা দেখতে। তারা হলুদ মেয়েদের অনুষ্ঠানটা বাড়িতেই করতেছে, আসলে এটাই সুন্দর, বাড়িতে করতেছে। কোনো সমস্যা হলে তাও খুব সহজেই সমাধান করা যাচ্ছে। যদি কোনো ক্লাবে হতো তাহলে অনেক সময় সমস্যা দেখা যায়। আমি গেটের দিকে গিয়ে গেট সাজানো সেই লোককে বলি তাড়াতাড়ি কাজ সম্পন্ন করতে, কারণ প্রোগ্রাম শুরু হতে হাতে গোনা 1.5 ঘন্টাই আছে। এর মধ্যে আরো কিছু কাজ আছে। এরই মধ্যে মেহমানও আসা শুরু হয়ে গেছে। মেহমানের দায়িত্বটা আঙ্কেল নিছে, কারণ সে মেহমানদের চেনে। আমি সোজা সৌরভের রুমে গেলাম, দরজার সামনে গিয়ে দরজায় নক করলাম। সৌরভ দরজা খুলে দিল। কিরে ভাই, তুই দরজা নক করছিস কেন? সোজা ঢুকে যাবি না? নক করার কি আছে? নক করার কি আছে মানে? এটা একটা আদব, বুঝছিস? এখন বল, ডাকছিস কেন? আরে ভাই, আমি কি বলতাম, পাঞ্জাবির অভাব নাই, কিন্তু পরবো কোনটা সেটা বুঝছি না। হলুদ পরবো নাকি কালো পরবো সেটাই বুঝছি না। ওই হলুদ আর কালো মানে? তোর কাছে সাদা পাঞ্জাবি নাই? আছে রে ভাই, কিন্তু সেটা পরলে নিজের কেমন জানি নর্মাল দেখায়। হ, স্টেজে তো ফ্যাশন শো চলতেছে, সেখানে তুমি র্যাম্প ওয়ার্ক করবা, তাই না? আরে বেটা, হলুদে বর সাদা, এতে কয় কালো না হলুদ পরবো। বেটা আবুল, যদি তুই কালো হলুদ বা অন্য কালারের পাঞ্জাবি পরিস না,
তাহলে তোরে দেখে কেউই মনে করবো না যে তুই বর। সবাই বরকে খুঁজতে লেগেই পড়বো। কিন্তু ভাই সাদা একটু বেশি নর্মাল হয়ে যাচ্ছে না? আর এটাতে হলুদ লাগলে তো তাই স্পষ্ট দেখা যাবে। এটা তো স্বাভাবিক, দেখা যেতেই পারে। তবে আমার মতে বরের সাদাটাই পরা উচিত, কারণ হলুদে সাদা পাঞ্জাবি বারবারই পরে মানুষ। তাই সাদা পাঞ্জাবি পর, আর যদি তোর ইচ্ছা হয় তাহলে তুই তোর পছন্দের কালারের পাঞ্জাবি পরে নে। আচ্ছা ঠিক আছে, সাদাই পরবো, কিন্তু আমাকে মানাবে তো? আরে ভাই শোন, অন্যদিন সাদা পাঞ্জাবি না মানালেও হলুদের দিন বরকে ঠিকই সাদা পাঞ্জাবি মানায়। ঠিক আছে, আমি পড়ছি। কিন্তু আরেকটা কথা ভাই, স্টেজে যাওয়ায় আমার সাথে থাকিস। আমার না কেন জানি লজ্জা লাগছে। ভাই লাগতেই পারে, এটাই স্বাভাবিক। লাগবে না কেন? তুই কি আগেও বিয়ে করেছিলি নাকি যে প্রথমে শ্রম লাগলেও এখন লাগবো না? আরে ভাই, নতুন বরের হলুদ, বিয়ের কয়েক মাস একটু লজ্জা কাজ করবেই, এরপর আস্তে আস্তে লজ্জা কেটে যাবে। কি রে ভাই, তুই এত কিছু জানিস কি করে? তুই কি বিয়ে শাদী করে ফেলছিস নাকি? হ্যাঁ করছি তো, আমার 10টা সন্তান আছে, জানিস না? আচ্ছা বাদ দে, তুই রেডি হ, আমি যাই। আচ্ছা, আর দাঁড়া, তুই রেডি হচ্ছিস না কেন? আরে ভাই, আমি তো আর বর না যে আমার টাইম লাগবে। শুধু রুমে যাব, ব্যাগ খুলবো, পাঞ্জাবি বের করবো, পরে নেবো। যা, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আর না হলে একটা কাজ কর, আমার এখান থেকে একটা পাঞ্জাবি পরে নে। ভাই সিরিয়াসলি, তোর পাঞ্জাবি আমি পরলে আমার কিরকম দেখাবে একটু ভেবে দেখ ভাই। কথাটা বলতেই সাথে সাথেই সৌরভ হাসতে লাগলো। ভাই সাহেব, সরি ভাই, ভুল হয়ে গেছে। আমার পাঞ্জাবি পরলে মনে করব বাবা মা ছেলের জন্য শখ করে পাঞ্জাবি কিনেছে, যাতে একসাথে একটা পাঞ্জাবি দিয়ে কয়েক বছর কাটাতে পারে। এই জন্য বলি ভাই, খাওয়া দাওয়া কর, একটু স্বাস্থ্য বানা। হয়েছে, মজা লইছস, খুশি? এর মধ্যে মুন্নি রুমে আসলো। অন্তর ভাইয়া, তোমাকে হৃদিকা আপু কেন জানি খুঁজতেছে। আচ্ছা ওরে বলো আমি আসতেছি। কোথায় সে? আপু আমার রুমে আছে। আচ্ছা ওরে বলো কিছুক্ষণ পরেই আসতেছি। না ভাইয়া, এখন যাইতে বলছে, কি যেন কাজ আছে। ঠিক আছে আসতেছি। মুন্নি চলে গেল, আর আমিও সৌরভকে রেডি হতে বলে চলে গেলাম হৃদিকার কাছে। জানি না হঠাৎ করে কেন ডাক দিল সে। আমিও মুন্নির রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দরজায় নক করলাম। হৃদিকা, রুমে আসো? হ্যাঁ, ভিতরে আসো। আমিও ভেতরে গেলাম। ভেতরে গিয়ে হৃদিকাকে দেখে নিমেষে টাস্কি খেয়ে গেলাম, কারণ হৃদিকা সে যে গুজে বসে আছে। আমি তাকে দেখে তো পুরাই অবাক হয়ে গেলাম, কারণ সে হলুদ শাড়ি পরছে, যেটাতে সবুজ রঙের পায়ের আছে। মানে যে শাড়িগুলো সাধারণত মেয়েরা হলুদে পরে, সেটাই পরছে। কি বলবো, আমি তাকে যা লাগতেছে আমার চোখ সরাতেই পারতেছে না আমি। এই কি দেখো? হ্যাঁ, কথাটা বলতেই আমার ঘোর কাটলো। না মানে কিছু না, আমাকে ডাকছিলা নাকি? হ্যাঁ ডাকছি, এদিকে আসো। আমিও হৃদিকার কাছে গেলাম। কাছে যেতেই সে আমাকে একটা প্যাকেট ধরে দিল। যাও, এটা পরে আসো। এটা পরে আসতে মানে? কি এটা আমাকে দিচ্ছ কেন? এটা যাই হোক না কেন, আর আমার ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি। ইচ্ছা হচ্ছে মানে? আর কি এটা? এটা পাঞ্জাবি। এখন আর কথা বলিও না, যাও চুপচাপ এটা পরে আসো। পাঞ্জাবি বুঝলাম, কিন্তু আমি পরবো কেন? তোমাকে দিচ্ছি কেন মানে? এটা তোমাকে পরতে দিচ্ছি, ব্যাস। পরবা, এত প্রশ্ন করতেছো কেন? সরি, আমি এটা নিতে পারবো না। নিতে পারবা না মানে? আমি দিচ্ছি মানে নিতেই হবে। আর কথা বলে আমাকে রাগিও না। আরে অন্তর ভাইয়া, এত সুন্দর করে দিচ্ছে তোমাকে, পরে আসো না। অনেক শখ করেই তো দিচ্ছে তোমাকে। কিন্তু আমি তো চাই না, আর আমার লাগবেও না। মানে তুমি এটা পরবা না, তাই তো? হ্যাঁ, আমি এটা পরতে পারবো না। ঠিক আছে, যেহেতু এটা পরবাই না, তাহলে এটাকে এভাবে রেখে দেওয়ার কোনো মানেই হয় না। বলেই হৃদিকা কোথায় যেন চলে যায়। আবার ফিরে এসে দেখলাম তার হাতে লাইটার। আরে লাইটার নিলে কেন? যেহেতু এটা পরবাই না, তাহলে এটা কিভাবে রেখে দেওয়ার কোনো মানেই হয় না, তাই এটাকে পুড়িয়ে ফেলাই ভালো। বলেই লাইটারে আগুন জ্বালায়। হৃদিকা লাইটারে আগুন ধরিয়ে প্যাকেটের সামনে নিয়ে বলল, লাস্টবার বলতেছি, এটা পরবা কিনা। আচ্ছা আচ্ছা পরবো, এদিকে দেন। হৃদিকা আমাকে প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই তো লাইনে আসছে। আমি জানি তো কিভাবে কি করলে তোমাকে লাইনে আনা যাবে। এই নাও, যাও এটা পরে আসো। আমিও নিয়ে নিলাম আর চলে গেলাম নিজের রুমে। এরপর প্যাকেট খুললাম, দেখলাম এখানে একটা হলুদ পাঞ্জাবি আছে, তার সাথে দুটো স্যান্ডো গেঞ্জি আর পায়জামা আছে। আমি পাঞ্জাবির সাইজ দেখলাম, সে আমার সাইজেরই পাঞ্জাবি আনছে, কিন্তু প্রশ্ন হলো সে কখন আনলো এটা? আর এর চেয়েও বড় প্রশ্ন, সে কেনই বা আমাকে এইসব দিল? কিছুই মাথায় ঢুকতেছে না আমার। আমি পাঞ্জাবি পায়জামা পরে নিলাম
আর সেটা পরে আয়নার সামনে দাঁড়ালাম। দেখলাম পুরাই অবাক, কারণ আমার সাইজের পাঞ্জাবি, মানে সাইজে কোনো কম বেশি নেই, সাইজ একদম পারফেক্ট। হলুদ পাঞ্জাবি ও সাদা পায়জামা পরা অবস্থায় নিজেকে দেখে হিমু হিমু ফেল আসতেছে। আমি পুরাই থ হয়ে গেলাম। এরপর আমি হালকা করে চুল ঠিক করে নিলাম। তারপর সোজা মুন্নির রুমের দিকে গেলাম। আসতে পারি? জি আসেন। আমি রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতে দেখলাম মুন্নি ও রিদিকা আমার দিকে হা করে তাকিয়ে আছে। তারা এমনভাবে তাকিয়ে আছে মনে হয় কোনো অবাকের কিছু দেখে ফেলছে তারা। আরে আজব, এভাবে কি দেখেন? জানি আমাকে আদু ভাইয়ের মতো লাগতেছে। কি বললে তুমি? কিসের মতো লাগতেছে? আরে আজব, কথা কথা এভাবে রেগে যাও কেন? অন্তর ভাইয়া, আপনাকে কিন্তু হেব্বি লাগতেছে। এই মুন্নি, এভাবে নজর দিবি না বলে দিলাম। আরে আপু সত্যি ভাইয়াকে অনেক সুন্দর লাগতেছে, পাঞ্জাবিটা বেশ মানাইছে তাকে। তাহলে এক কাজ কর, আমার আর ওর কয়েকটা ছবি তুলে দে। আচ্ছা আপু। রিদিকা মোবাইল বের করে মুন্নিকে দিল। তখনই আমি আঙ্কেলের ডাক শুনতে পেলাম। সরি লেডিস, আমি গেলাম, আমার ডাক আসছে, আপনাদের সাথে পরে দেখা করতেছি বলেই আঙ্কেলের কাছে চলে এলাম। আঙ্কেল, আমাকে ডাকছেন? আমার কথা শুনে আঙ্কেল আমার দিকে তাকালো। সেও আমার দিকে তাকিয়ে আছে। আরে আঙ্কেল, আমাকে ডাকছেন? আরে বাবা, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে পাঞ্জাবিটাই। ওহ, হল রুমে গেস্ট আসছে, তুমি একটু যাও, দেখো তাদের কি লাগে না লাগে। আচ্ছা আঙ্কেল, আমি যাচ্ছি। এরপর আমি হল রুমে গেলাম। সেখানে দেখলাম বহুত মানুষ, তাই আমিও সেখানে গিয়ে মেহমানের আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কাজের লোকরা মেহমানদের শরবত নাস্তা দিচ্ছে, আর আমিও তাদের সাথেই আছি তাদের কাজে সহযোগিতায়। দেখলাম এক রুমের থেকে মেহমানদের আওয়াজ পাচ্ছি, তাই আমিও দুজনকে নিয়ে নাস্তার শরবত সহ সে রুমে যাই। আর সেখানেও প্রায় 10 জনের মতো ছিল, তাদের শরবত নাস্তা দিতে ব্যস্ত। আমি এরপর এক ট্রেতে করে শরবত নাস্তা নিয়ে আমি হাসি মুখেই কয়েকজনের কাছে গেলাম। সেখানে নাস্তা দিতে লাগলাম। আর কয়েকজনকে নাস্তা দিতে গিয়েই আমার যে হাসি মুখ ছিল তা মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল। হাসিটা উড়ে গেল, শুধু তাই না, বরং আমার হোশই উড়ে গেল। কারণ নাস্তা দিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে আমি খেয়ালই করি নাই যে রুমে কে কে আছে, বা আমার পরিচিত কেউ আছে কিনা, বা আমাকে আগে চেক করে নেওয়া দরকার ছিল। কিন্তু নাস্তার বিলি করতে যে এই মানুষগুলোর সামনে গিয়ে পড়বো তা ভাবনার বাইরে ছিল আমার। আর আমি আগেই বলেছিলাম সেই মানুষগুলোর সামনে আসতে চাই না যারা আমাকে ভুল বুঝছিল, কিন্তু শেষমেশ কিনা এদের সামনেই পড়বো তা আমার ভাবনার বাইরে ছিল। আর যাদের দেখে আমার হোশ উড়ে যায় তারাও অবাক চোখে এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। তারা আর কেউই নয়, আমার নিজের আপন বোন ও তার স্বামী, মানে আমার দুলা ভাই। তাদের দেখেই আমার শরীর স্থির হয়ে গেল, কিন্তু কি করব তা ভেবে পাচ্ছি না আমি। কারণ রুমে শুধু তারাই নয়, বরং আরো লোকজন ছিল। না পারবো থাকতে আর না পারবো পালাতে, কি করব মাথায় কিছুতেই কাজ করছে না। পরে আমি আর কোনো কিছু না করে তাদের সুন্দর করে নাস্তা দিয়ে কেটে পড়লাম। আর তাদের থেকে এমন ভান করলাম যেন তাদের আমি চিনি না। তাদের দেখে কোনো রিয়াকশনই করলাম না, বরং শান্তভাবে সেই রুম থেকে বেরিয়ে গেলাম। রুম থেকে বের হতেই আমার চলার গতি বাড়িয়ে দিলাম আর সোজা ছাদে চলে গেলাম। আমি কি করে এতটা বোকা হয়ে গেলাম? আমি তো তাদের এলাকায় আসছি, তাহলে কিভাবে ভুলে গেলাম তারা এখানেই আসবেই? আমি তো চাইছি তাদের থেকে আড়ালে থাকতে। আমার একবার চেক করে নেওয়া দরকার ছিল রুমের মধ্যে কে কে আছে। আমিও খুশির ঠেলায় ভালোভাবেই ধরা খাইছি। না, আমি আর সেখানে যাবই না। আমি প্রয়োজনে অন্য কোথাও চলে যাব, কিন্তু তাদের সামনে আর যেতে চাই না। যদি তারা ফাংশনে আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু করে, বা মেহমানদের সামনে আমাকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করে, পরে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে, সাথে সকলের সামনেও আমি খারাপ হয়ে যাব। এর চেয়েও ভালো আমি কোনো এক কোনায় গিয়ে আড়াল থাকি। আমি এইসব ভাবতেছি, তখনই দেখলাম আমার মোবাইলে কল বেজে উঠলো। দেখলাম রিদিকে কল দিচ্ছে, কিন্তু রিসিভ করার মতো সেই মন মানসিকতা নেই আমার, তাই রিসিভ করলাম না। একের পর এক কল আসতেছে তো আসতেইছে, কিন্তু মোবাইল সাইলেন্ট করে রাখছি আর চুপচাপ ছাদের মধ্যে এক কোনায় দাঁড়িয়েছি। আপু দুলাভাইকে দেখে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। আর সেই অতীতের কথা মনে পড়তে চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে। কারণ তারা আমার সাথে কি করছিল, যে আপুর কাছে আমি ছোট থেকে বড় হয়েছিলাম, সেই আপুই আমাকে খারাপ ভাবলো। আর আমার সবচেয়ে কষ্ট লাগলো আপুর চরটা যা আমাকে দিছে আমার প্রতি ঘৃণা ভরা মন নিয়ে। অথচ সে বলতো সে নাকি আমাকে ভালো করে চেনে, কারণ ছোট থেকেই আমি আপুর আদরের ভাই ছিলাম। আমার হাব ভাব সবই আপু জানে, কিন্তু সে আমাকে কেমন চিনলো তার প্রমাণ দিয়ে দিল সে সেদিন। যে আপুর হাত আমার গাল চোখ মুছে দেওয়ার জন্য ছিল, সে হাতই আমাকে চড় দিল। আর সেই দিনই তার প্রতি আমার মনে যত ভালোবাসা স্নেহ ছিল সবই চলে যায়। আমি আপুর সেই সকল কথা ভাবছি, যে কি করে সে আমাকে এভাবে অবিশ্বাস করলো,
যে আপুর মুখে আমি সবসময় মিষ্টি গলায় ডাক শুনতাম, সেই আপু আমাকে ঘৃণা ভরা মুখে অনেক কথা বলল ও আমাকে জানোয়ার বলল। আপন মানুষগুলোর কাছ থেকে যখন কেউ খারাপ কথা শুনে তখন খারি বা না খারাপ লাগবে, আর যদি সেই মানুষগুলো জীবনের অংশ হয়ে থাকে তাহলে তো পুরা কলিজা ছিঁড়ে ফেলে সেই কথাগুলো। আপুর কথাগুলো আমার এতটাই খারাপ লাগছিল সেদিন, পারছিলাম না আমি কোনো এক কোনায় গিয়ে কান্না করতে, কিন্তু বলে না ছেলেদের কান্না করতে নেই। তারপরেও কথাগুলো বেশি খারাপ লাগতেই আড়ালে কেঁদে গেলাম। আর আপু শেষ কথা বলছিল আমার মতো জানোয়ার নাকি তার ভাই হতে পারে না। এই কথাটা যদি কোনো বোন তার ভাইকে বলে তাহলে তার খারাপ লাগবেই না কেন? সে আমাকে তার ভাই হওয়ার অধিকার থেকে বঞ্চিত করে দিল। আমি দেখলাম বারবার আমার মোবাইলে কল আসতেছে, তবে এবার দেখি সৌরভ কল দিচ্ছে, তাই রিসিভ না করে থাকতে পারলাম না। হ্যালো, হ্যাঁ বল। কি রে, কই তুই ভাই? তোর কি বলেছিলাম আমার সাথে থাকতে? বলেছিলাম না? কি রে ভাই, কিছুক্ষণ পরেই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে ভাই, প্লিজ তাড়াতাড়ি আয়। সৌরভ, আমি একটু ব্যস্ত ছিলি, এক কাজ কর, তোর ফ্রেন্ড সার্কেলদের বল তোর সাথে থাকতে। দূর বেটা, তুই আয়, কারণ তোর কথাবার্তা শুনে যা বুঝলাম তোর এই সিচুয়েশনে সামলানোর অনেক এক্সপিরিয়েন্স আছে। আমার ফ্রেন্ডরা এইসব জানে না ভাই, তুই আয়। ভাই, সিচুয়েশন সামলানোর কিছুই নেই, জাস্ট যাবি আর স্টেজে বসবি, এতটুকুই। আমি এত কিছু জানি না, মোট কথা তুই এখনই রুমে আয়, না হলে শালার স্টেজের গুল্লি মারি, আমি যাবই না। আচ্ছা আসতেছি, তুই রুমে থাক। বলেই কল কেটে দিলাম। কি এক পরিস্থিতির সম্মুখীন করলে খোদা! যত চাই আড়ালে থাকতে ততই তুমি আমাকে সকলের সামনে প্রকাশ করতে ব্যস্ত। আমি কি একটু শান্তি পাবো না? এখন কিছু করার নেই। আমার সৌরভ একটা খালি কল দিতেইছে। এদিকে হৃদিকাও কল দিচ্ছে, এদিকে আপু দুলাভের জন্য আড়ালে থাকতেও চাইতেছি। কোন দিকে যাব আমি, কি করব ভেবে পাচ্ছি না। এখন সৌরভের কাছে না গেলে সে নাকি স্টেজে যাবে না, এখন সেখানে গেলেও সমস্যা। না, যেতেই হবে, কিছু করার নেই। এখন শুধু আল্লাহর উপর ভরসা। এরপর আমি চোখ মুছে ছাদ থেকে সোজা সৌরভের রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করতে দেখি রুমে হৃদিকা মুন্নিও উপস্থিত, আর সৌরভ আমার দিকে তাকায় আছে। কি রে ভাই, তোর তো সেই লাগে পাঞ্জাবিটায় ভাই। সব আজকে অনুষ্ঠান যতগুলো মেয়ে আসবে তোরে দেখে ফিদা হয়ে যাবে। সে আমার সাথে মজা করতেছে, কিন্তু আমার মজা করার মন মানসিকতা নেই। আমি চুপচাপ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মধ্যে কি চলতেছে সেটা কেবল উপরওয়ালা ও আমি জানি। ভাইয়া বাদ দেন তো। আর এই, তোমাকে কতবার কল দিচ্ছি, রিসিভ করো নাই কেন? আমি এমনি বেড়াচ্ছিলাম না, কাজে ব্যস্ত ছিলাম। পরে ফ্রি হয়ে দেখি সৌরভ কল দিছে, তারপর রিসিভ করে কথা বললাম। এক মিনিট দাঁড়া, তোর চোখে কেন? তুই কি কান্না করছিস? আরে কই, কান্না করতেছিলাম। কাজ করতে করতে হঠাৎ করে চোখে কি যেন ঢুকে যায়, তাই চোখ থেকে পানি পড়তেছিল। দাঁড়া, আমি একটু চোখে পানি দিয়ে আসি, চোখ চুলকাচ্ছে। এরপর আমি ভালো করে মুখ ধুয়ে নেই, তারপর তাদের কাছে যাই। সৌরভ ভাইয়া, আপনি আর অন্তর একত্রে দাঁড়ান, দুজনের কয়েকটা ছবি তুলে নিই, দুজনকে সেই লাগতেছে। হ্যাঁ, এই অন্তর, আয় আমার পাশে দাঁড়া, কয়েকটা ছবি তুলে নে। ধুর ভাই, ভাল লাগে না ছবি তুলতে। চুপ বেটা, শালা আয় তো। এরপর সৌরভের জোড়াজুড়িতে তার পাশে দাঁড়ালাম, আর ঋতিকাও ছবি তুলতে ব্যস্ত। ছবি তোলার পর আমি খাটের মধ্যে বসতে যাব, তখনই সৌরভ ডাক দেয়। এই অন্তর, তুই আর ঋতিকা প্রায় সেম কালারের ড্রেস আপ করেছিস, এক কাজ কর, দুজনে একসাথে দাঁড়া, তোদের কয়েকটা ছবি তুলে নিই, এরপর আমরা চারজনের গ্রুপ সেলফি নেব। আরে ভাই, এমনি গ্রুপ সেলফি নে না। কেন, আমার সাথে ছবি তুললে কোনো সমস্যা আছে? জি হ্যাঁ, আমার জিএফ দেখলে রাগ করবে। বউ থাকতে আবার জিএফকে খুঁজো কেন? বউ থাকতে আবার জিএফ কে খুঁজে কেন মানে? মানে বুঝতে হবে না। দূর, তোরা এইসব দিবি, কিছুক্ষণ পরে আমাদের যেতে হবে ভাই, তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে নেই। এরপর সৌরভ আমার আর হৃদিকার কিছু ছবি তুলে নেয়, তারপর তারা গ্রুপ সেলফি নিতে ব্যস্ত। কিন্তু আমার মনে অন্য কিছুই চলতেছে। তারা খুব হাসি খুশি মুহূর্ত পার করতেছে, তবে আমি তাদের উপরে হাসির রূপটা দেখাচ্ছি, কিন্তু ভেতরে যে কতটা কষ্টে আছি তা কেবল আমি ও উপরওয়ালাই জানে। এরই মধ্যে আঙ্কেল রুমের দরজায় আসে আর বলে সৌরভকে নিয়ে স্টেজে যেতে, এরপর চলে যায়। আমি কি করে সেখানে যাব তা ভেবে পাচ্ছি না, কারণ সেখানে মেহমানদের মধ্যে আপু দুলাভাইও থাকবে। কিন্তু না, যেও পারবো না, কারণ সৌরভ যেভাবে ফোর্স করছে আমাকে, না গিয়েও পারবো না। এরপর আমি আগে হৃদিকা ও মুন্নিকে পাঠিয়ে দিলাম, এরপর সৌরভকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগি। এরপর সোজা তাকে নিয়ে স্টেজে বসে দিই, আর আমিও যেতে লাগি। এই কই যাস ভাই, আমার সাথে থাক। আরে ভাই, আমি আছি, তুই জাস্ট রিল্যাক্স কর,
আমি এখানেই আছি, যা লাগবে আমাকে ইশারা দিবি, ওকে? এরপর আমি স্টেজ থেকে নেমে স্টেজের পাশেই দাঁড়িয়ে আছি। এর মধ্যে দেখলাম হৃদিকা ও মুন্নি স্টেজে গেল। আসলে আমি অনেক বিয়ের হলুদে দেখেছি যে বরকে তার বোনেরা একটা রাখি বলে, ঠিক সেটাই হৃদিকা ও মুন্নি করতেছে। রাখি পরানো শেষ, এরপরেও তারা বসে আছে, যা দেখে সৌরভ আমার দিকে তাকাইছে। আমি ইশারা দিয়ে বললাম টাকার জন্য বসে আছে তারা, কিন্তু এতে বুঝতেছে না। পরে আমাকে স্টেজে যাইতে বলে, আমিও গেলাম। সৌরভ আস্তে করে আমাকে বলতে লাগে, কিরে কি বলছিস সেগুলা? এভাবে তাকে আছে কেন? টাকা নেবার জন্য বসে আছে, বুঝোস না? বোনেরা রাখি বাঁধে আর বাঁধার উপর সৌরভ তাদের কিছু হাত খরচ দেওয়া লাগে। ও এই ব্যাপার, তো কত দিমো? 2 করে 4 দে। মানে দুজনকে 200 করে 400 দিব? তোর বেটা, 2 টাকা করে দুইজনের হাতে 4 টাকা দিয়ে বিদায় কর। তবে হ্যাঁ, টাকা এমন ভাবে দিবি ভেতরে কত আছে তা যেন না দেখে যায়। ঠিক আছে দাঁড়া। আমি চিন্তা করলাম বিয়ে বাড়ি, তাই এটাকে একটু মজার করা প্রয়োজন, তাই এই বুদ্ধিটা দিলাম। সৌরভও 2 টাকা 2টা নোট নিয়ে ডান হাতের মুঠোয় নেয় ও তাদের দিতে লাগে, আর ঋতিকাও সুন্দর করে মুঠে নিয়ে নেয়। বুঝতেই পারে নাই তাদের কত ধরাইছি আমরা। এরপর ঋতিকা মুঠ খুলে দেখে তাদের আমরা 2 টাকা 2টা নোট ধরাই দিছি, যা দেখে ঋতিকা ও মুন্নি পুরাই রেগে যায়। আর আমাদের এই কাণ্ড সেখানে উপস্থিত সকলেই দেখতেছে ও হাসতেছে। এটার মানে কি ভাইয়া? 4 টাকা দিলেন, এটা কি ধরনের ফাজলামি? এত সুন্দর করে আমরা 2 বোন আপনাকে রাখি পরে দিলাম, আর আপনি কি না? আরে তোমরা সুন্দর করে রাখি পরে দিছো, আর সেও খুশি মনে তোমাদের বক্সিস দিল, এতে তো রাগার কিছু নেই। রাগার কিছু নেই মানে? এই ফাজলামিটা নিশ্চয়ই তুমি শিখিয়ে দিচ্ছ। দাঁড়াও, তোমাকে পরে দেখতেছি, আগে ভাইয়াকে দেখি। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আমি আপনাকে বিশ্বাস করে মুঠের টাকাটা নিচ্ছি, এখন এভাবে যে 2 নম্বরই করবেন তা জানতাম না। সরি, আমারটা আমি দিয়ে দিছি, এখন আর দিতে পারবো না। যদি আগেই এক্সকিউজ দিত তাহলে কিছু একটা করা যেত, কিন্তু নিয়ে নেওয়ার পর এখন এটা বলে আর লাভ হবে না। না ভাইয়া, এটা দেবে না। আমি এত কিছু জানি না, টাকা না দিলে বিয়ে করতেই দিব না। সৌরভ, আমিও দেখে নেব আমি থাকতে বিয়ে কেমনে না হয়। আরে সৌরভ, দিয়ে দে, বেচারিদের এভাবে হতাশ করিস না। না আঙ্কেল, দেওয়া হবে না, এগুলো রাখি বাঁধার নামে লুট করার ধান্দা। এই সৌরভ, এই 2 টাকা রাখিটা খুলে দিয়ে দে। 2 টাকা রাখি না এটা, আর তাছাড়াও রাখি বাদ দিয়ে আমাদের যে শক্তি খরচ হয়েছে সেটা। আমরা টাকা চেয়ে মানে চাই। এ কি কষ্ট হয়েছে রে বাবা, জাস্ট একটা গিটই তো দিছো, তাতে আবার কিসের কষ্ট? হুদাই টাকা মারার ধান্দা। তুমি কিন্তু বেশি করতেছো, মাথা গরম করিও না, না হলে সোজা এবার তোমার কপালে দুঃখ আছে। বেশি করবা তো এবার টাকা তোমার থেকেও নিব। আরে অন্তর, হয়েছে, আর করিস না। আর সৌরভ, দিয়ে দে রে বাবা, কেন এই মেয়েগুলোকে এভাবে হতাশ করছে? দে সৌরভ, দিয়ে দে। এই আধুনিক ভিখারিরা যেভাবে ভিক্ষা খুঁজতেছে, দিয়েই দে। থাক, আর মজা লওয়া ঠিক হবে না। এই কি বলে তুমি? আমরা ভিখারি? ও, তোমরা ভিখারি না? তাহলে সৌরভ, টাকা দেওয়া লাগবে না, তারা টাকা চায় না। থাক অন্তর, আর মজা নিস না। আর এই নাও তোমাদের বকশিস। সৌরভ বলেই হৃদিকার হাতে 500 টাকার 2টা নোট ধরে দিল। এই তো পেয়ে গেছি, থ্যাংক ইউ ভাইয়া। আর এই, তোমাকে পরে দেখতেছি আমি। বলেই সেই টাকা নিয়ে মুন্নি সহ স্টেজ থেকে নেমে গেল, আর আমিও সরে গেলাম। এরপর শুরু হলো হলুদ লাগানোর কার্যক্রম। স্টেজে গিয়ে সকলেই হলুদ লাগাতে ব্যস্ত। প্রথমে বরের বাবা মা, এরপর তার আত্মীয় স্বজন, তারপর পাড়া প্রতিবেশী, একের পর এক সকলেই গেল, আর আমিও স্টেজের সাইডে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তখনই মনে পড়লো যে আপু দুলাভাইও এখানে উপস্থিত। আমি আনন্দের মুহূর্তগুলোতেও এতটাই মগ্ন হয়ে ভুলে গেছি তারাও এখানে আছে। তারা কি আমাকে স্টেজে দেখছে নাকি? আর যদি দেখেও থাকতো তাহলে আমার সামনে আসতো, নাকি আমাকে এতই ঘৃণা করে যে মুখোমুখি হতে চায় না? যদি তা হয় তাহলে আমার জন্যই ভালো, কারণ তারা এখন আমাকে অনেকটাই ঘৃণা করুক বা আমাকে ভালোবাসুক, আমার কিছুই যায় আসে না। আমি শুধু তাদের আমার চোখের সামনে দেখতে চাই না, এতটুকুই। আমিও এবার কিছুটা স্বস্তি নিয়ে সেই অনুষ্ঠানটা উপভোগ করতে লাগি। এর মধ্যেই আঙ্কেল আমার কাছে আসে। অন্তর, স্টেজে যাও আর সৌরভকে হলুদ লাগাও, যাও। আরে আঙ্কেল, লাগবে না। আরে যাইতে বলেছি না, এত কথা বলো কেন? আরে বাবা যাও, এই কয়েকদিনে দেখলাম তুমি সৌরভের অনেক ক্লোজ হয়ে গেলে। প্রতিটা ক্ষেত্রেই সৌরভ তোমার থেকে পরামর্শ নেয়, তোমার কথা শুনে। আর এখন স্টেজে না গেলে সেও মন খারাপ করবে। যাও বাবা। আরে আন্টি, আমি এখানেই ঠিক আছি। আমি দেখলাম সৌরভ আমাকে ইশারা দিয়ে স্টেজে আসতে বলতেছে, আমিও গেলাম।
কিরে ডাকলি কেন? ডাকছি কেন মানে? কিরে সবাই হলুদ লাগালো, তুই আমাকে হলুদ লাগালি না কেন? আরে ভাই, আমি হলুদ লাগানোর কি আছে, সবাই লাগাইছে, এটাই অনেক। যে আমাকে সামাল দিল, আমার পাশে ছিল, সে আমাকে হলুদ লাগাবে না, এটা কোনো কথা হয়েছে মিয়া? শালা হলুদ দে আর লাগা। আরে ভাই, যা বলছি তাই কর। আজ এটা বকছিস কেন? কি আর করব, আমি হলুদের বাড়ি থেকে হালকা হলুদ নিয়ে লাগিয়ে দিলাম। এরপর মিষ্টি মুখ করে দিয়ে দিলাম, সেও আমাকে মিষ্টি খাইয়ে দিল। এরপর আমি উঠতে যাব, তখনই সৌরভ হলুদের বাড়ি থেকে হলুদ নিয়ে আমার পুরা মুখে লাগিয়ে একাকার করে দিল। আমিও পুরাই বেক্কেল হয়ে গেলাম। সৌরভ এরকম কিছু একটা করবে তা আমি মোটেও আশা করিনি। তা শালা হারামি কি করলি এটা? এটা সার্ভিস ছিল মামা। তোর হলুদে থাকবো কিনা জানি না, তাই আজকে আমার হলুদের সাথে তোর হলুদটা সারাই দিছি। শালা আমার মুখের পুরো 12টা বাজাই দিলি। কি শত্রুতা আমি করছি আমি তোর সাথে? কিভাবে পারলি আমার সাথে কাজটা করতে? শালা নাকের মধ্যেও ঢুকে গেছে তোর বেটা। কেন যে আমি স্টেজে আসলাম শালা। আমি সোজা স্টেজ থেকে নেমে যাই, আর আমার এই অবস্থা দেখে মেহমান ও বাকিরা সেই লেভেলে হাসতেছে আমার উপর। আমি আস্তে করে ওয়াশরুমের দিকে যাচ্ছি, তখন রিদিকা উপস্থিত, আর আমাকে দেখে প্রচুর হাসতেছে সে। দেখলে তো, যার জন্য এত কিছু করলাম, শেষমেশ সেই কিনা এই হাল করলো তোমার। মজা নিতেছো? নাও, ভালো করেই নাও। এই এই দাঁড়াও। বলেই রিদিকা মোবাইল বের করে আমার সেই অবস্থার একটা ছবি তুলে নেয়। এটা কি করলা? ছবি তুললা কেন? এমনিও মেজাজ প্রচুর খারাপ হয়ে আছে, তার উপর আবার ছবি তুইলা বেশি মজা লাগতেছে, তাই না? দাঁড়াও। বলেই আমি আমার গালে হাত দিয়ে গালের থাকা হলুদ হাতে লাগিয়ে নেই, আর সাথে সাথে রিদিকাকে লাগিয়ে দিলাম। আমাকে ভালো করেই ও বেশি করেই হলুদ লাগাইছে সৌরভ, তাই গায়েও হলুদ বেশি ছিল, আর সেটাই আমার কাজে দিল এবার। এই এই কি করলে এটা? কেন, এতক্ষণ তো সেই মজা নিতেছিলা, এবার আরো ভালো করে মজা নাও, এবার নিজেরও ছবি তুলে নাও কেমন? তোমাকে তো আমি বলেই দিল দৌড়ানি। আমিও দৌড়াচ্ছি, আর দৌড়ে আমার রুমে ঢুকে পড়ি। দরজা আটকে দেই, সেও বাইরে থেকে চিল্লাচ্ছে, কিন্তু আমি কোনো পাত্তা না দিয়েই মুখ ধুতে চলে গেলাম। মুখ ধুয়ে এসে দেখলাম দরজায় কোনো আওয়াজ পাচ্ছি না, তাই আস্তে করে দরজা খুললাম, আর দেখতে লাগলাম রিদিকা আছে না গেছে। না, সে গেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে দেখি সকলেই হই হুল্লুতে ব্যস্ত। আমিও গেলাম সেখানে নাচ গান চলতেছে, সাথে হলুদের বাকি কার্যক্রমগুলোও চলতেছে। সকলেই হলুদের প্রোগ্রামে মেতে আছে। হলুদের প্রোগ্রাম শেষ হল, এখন সকলকে ঘুমানো খুবই জরুরি, তাই সকলে আস্তে আস্তে করে চলে যেতে লাগে। আর যারা আত্মীয় স্বজন ছিল তারা বাড়িতেই থেকে যায়। যেহেতু বাড়িতে অনেক মানুষ, তাই সৌরভ ভাই বলে রাতে তার সাথে থাকতে, কারণ আমার রুমে অন্য কয়েকজন থাকতে দেওয়া হবে। তাই আমিও না করতে পারলাম না, তাই সৌরভ ভাইয়ের রুমে চলে যাই ঘুমাতে। সকালবেলা আমার ঘুম ভাঙলো বটে, তবে চোখে এখনো ঘুম, কিন্তু চোখ মেলতেই পারতেছি না। আমি আস্তে আস্তে করে চোখ খুলতে চেষ্টা করতে লাগলাম, আর আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলতে আমি পুরাই হতাশ হয়ে গেলাম, কারণ দেখলাম সাদা জামা পরা অবস্থায় রিদিকা আমার খাটে বসে আছে। তাকে এভাবে হুট করে দেখে আমি প্রায় ভয় পেয়ে গেছিলাম। তুমি এখানে কি করতেছিলা? না মানে তোমাকে ডাকতে আসছিলাম, আর দেখতেছি তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ, কিন্তু এখন তোমার চেহারার এক্সপ্রেশন কেন? যদি কোনো বাচ্চা ছেলের সামনে হঠাৎ করে একটা ভূত নিয়ে এসে যায়, তাহলে সেই বাচ্চা ছেলেটার কেমন এক্সপ্রেশন আশা করো তুমি? ওই কি বললা? আমি ভূতনি? তো নয়তো কি, সকাল সকাল হুট করে এভাবে সাদা জামা পরে ভূতনির মতো সামনে বসে থাকে নাকি? আমি যে ভয়টা পাইছি, আমার হার্টবিট বেড়ে এক অবস্থা, সাথে কলিজাটাও অল্পের জন্য মুখ দিয়ে বেরিয়ে যাইতো। আর তাছাড়াও আমাকে ডাকতে আসতে হয় নাকি? আমাকে তো সৌরভ ডাক দিতে পারতো, সে তো আমার সাথেই রুমে আছে। আমি পাশে তাকে দেখি সৌরভ নাই। কিরে ভাই, এটা কখন উঠলো? আর আমাকে একটাবার ডাকও দিল না। সৌরভ ভাইয়া নিচে ব্যস্ত, আর আঙ্কেল তোমার কথা জিজ্ঞেস করেছে। পরে সৌরভ ভাইয়া বলে তুমি নাকি পড়ে পড়ে ঘুমাইতেছো, কয়েকবার ডাকছিল কিন্তু তুমি নাকি ওঠো নাই। পরে সে চলে যায়। পরে আমাকে সৌরভ ভাইয়াই বলেছে তোমাকে ডাক দিতে। আসলে ঘুমন্ত অবস্থায় যদি কেউ আমাকে ডাকে তাহলে আমি শুনি না, যদি আমার শরীর ঝাঁকি দেয় তাহলেই বুঝতে পারি কেউ আমাকে ডাকতেছে কিনা। কারণ ভাই, একদিক দিয়ে আমি যেমন চা পাগলা, অন্যদিকে আমি ঘুম পেয়েও প্রচুর ভালোবাসি। হয়তো সমঝ ভাই আমার মতো ঘুম পাগলা, তাই ঘুম ভালোবাসি গানটা গাইছিল। তো কই ডাকছো আমাকে? সেই তো ভূতনির মতো খাটে চুপচাপ বসেছিলা। আচ্ছা বাদ দাও, যাও আমি আসতেছি। যাও আসতেছি মানে? এই তুমি আমাকে রুম থেকে তাড়িয়ে দিচ্ছ?
খোদা রে, আমি কখন রুম থেকে তাড়াই দিলাম? জাস্ট বললাম আচ্ছা যাও, আমি আসতেছি। যদি রুম থেকে তাড়াই দিতাম তাহলে তো ডাইরেক্ট এইভাবে বলতাম, এই স্যামলি বাইরে হও আমার রুম থেকে। কিন্তু আমি তা করি নাই, মানে কথায় কথায় খালি দোষ খুঁজে বেড়াই। এই তুমি আমাকে আবার ভূতনি বললাম? আর 1 মিনিট, কি বললাম? আমি ছেমরি? তোমাকে তো আমি... বলেই ডাইরেক্ট আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর সোজা আমার গলা চেপে ধরে। রিদিকা, আরে মরে যাবো তো, সারো। আমাকে ভূতনি বলেছে তাই না? এখন আবার ছেমরিও বলা হচ্ছে। আরে আজব, চোখ খুলতেই হুট করে সাদা জামা পরা অবস্থায় তোমাকে সামনে দেখলাম। তোমাকে তো ভূতনি বলবই, আর কথা রইলো সেমরি বলা, সেটা বরিশাইলা ভাষায় মেয়েদের বলায় সেমরি। রিদিকা, গলায় ব্যথা পাইতেছি। আমার কিছু হয়েছে, আমার বউকে কি জবাব দেবো? আমি তো ভূতনি তাই না? তাই তো গলা চিপে ধরেছি। আর বউকে জবাব দেওয়ার কি আছে? বই তো তোমার গলা চিপে ধরেছে। বলেই রিদিকার সাথে সাথে জিহ্বায় কামড় দেয়। মানে? সাথে সাথে রিদিকা আমার গলা ছেড়ে দেয় আর উঠে চলে যেতে লাগে। কিন্তু যাওয়ার আগে একটু থেমে সে আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। সেই হাসিটা দিয়ে রিদিকা কি বোঝাতে চাইছে তা বুঝলাম না। আর বারবার সে কি বলতেছে, এইসব কি বোঝাতে চাচ্ছে আমাকে? মানে তার কিছু কিছু কথা, কাজ আমাকে সত্যি চিন্তায় ফেলে যায়। কেন জানি রিদিকার এই সকল কার্যক্রম আমাকে অন্য কিছু ইঙ্গিত করতেছে। এখন এইসব নিয়ে ভাবাটা ঠিক হবে না, এইসব নিয়ে অন্যরকম সময় একটা ভাববো। যাই হোক, বাদ দিলাম এইসব। এরপর আমিও ফ্রেশ হতে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। এরপর একটু পরিপাটি হয়ে নিচে গেলাম, দেখলাম সৌরভ সোফায় বসে আছে। আমিও তার কাছে গেলাম। কিরে হারামি, তুই উঠলি, আমাকে ডাক দিলি না কেন? ভাই, আপনারে বহুত ডাকছি কিন্তু তো আমারে পাত্তাই দেন নাই। ঘুমের জগৎ ভালোভাবে চলে গেছিল। পরে তোর জন্য রিদিকাকে পাঠালাম। ভাই, দরকার ছিল এত কাহিনীর? অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে হার্ট অ্যাটাক করে মরতাম। মানে হার্ট অ্যাটাকে মরতি? মানেটা কি? ভাই, কি সুন্দর করে ঘুম থেকে উঠলাম, উঠতে দেখি সাদা জামা পরে এক ভূতনি সামনে বসে আছে। তাকে দেখে আমার কলিজা অল্পের জন্য বাইর হয়ে যাইতো। ভাই, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে দেখিস যে কেউ তোর পাশে বসে আছে, তাও আবার সাদা জামা পরে, তাহলে তোর কেমনটা লাগবে? আমি তো ভাই বেউজ হতে হতেই বেঁচে গেলাম। প্রথমে চেয়ারে খেয়াল করি নাই, পরে দেখি, তাই বেশি ভয় পাইছিলাম। পরে দেখি এটা তো বাসার ভূতনি। ভাই, তুই যদি আমাকে ঝাঁকি দিয়ে ডেকে দিতি তাহলে এরকম ভয় পাইতাম না। আমার কথা শুনে সৌরভ তো বেশ হাসতেছে। এদিকে রিদিকা ও মুন্নিও আসলো আমাদের কাছে, তারাও সোফায় বসলো। রিদিকাকে দেখেই আমার সকালের ঘটনা মনে পড়ে গেল। তবে আমি দেখতেছি দিন দিন মেয়েটা আমার প্রতি যে বিহেভিয়ার করতেছে তা মোটেও আমার থেকে ভালো লাগতেছে না। মনে হচ্ছে তার এই সকল আচরণ সামনে আমার জন্য খারাপ পরিস্থিতি বানিয়ে দিতে পারে। তাই আর যাই হোক, এখন থেকে রিদিকার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে। কারণ আমি চাই না এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে যার জন্য মামা মামি আমাকে খারাপ মনে করুক। তারা আমার জন্য যা করছে, আমি চাই না আমি এমন কোনো কাজ করি যার জন্য তারা কষ্ট পাক ও তাদের কাছে আমি ছোট হই। তখনই আমাদের সকলের নাস্তার জন্য ডাক দেয় আর আমরাও টেবিলে যেতে লাগি। সেখানে গিয়ে আমি যখনই একটা চেয়ারে বসবো, ঠিক তখনই আমার পাশের চেয়ার খালি থাকাতে রিদিকাও বসে যায় সেখানে। আর বসেই আমাকে তার পাশের চেয়ারে বসতে বলে। কিন্তু আমি চাই রিদিকার থেকে একটু দূরে থাকতে, তাই আমি রিদিকার পাশের চেয়ারে না বসে অন্য সাইডে বসি। আর যেখানে আমাকে বসতে বলা হয় সেখানে সৌরভ বসে। রিদিকাও আমার দিকে এক নজর তাকায়, কিন্তু আমি তার সে দেখা দেখেও না দেখার ভান করে বসে আছি। এরপর আমরা নাস্তা করি। নাস্তা শেষ করে আমি আঙ্কেলকে খুঁজতে লাগি, কারণ সৌরভ বলছিল আঙ্কেল নাকি আমাকে খুঁজছে। তাই আমারও উচিত তার কাছে যাওয়া, কারণ আঙ্কেল আমাকে যেহেতু খুঁজছে নিশ্চয়ই কোনো না কোনো দরকার হবে। বাসার একজন কাজের লোককে আঙ্কেলের সম্পর্কে জিজ্ঞাসা করি, সেও বলে আঙ্কেল নাকি রুমে আছে। তাই আমিও আঙ্কেলের রুমের দিকে গেলাম। রুমের দরজার সামনে গিয়ে দরজায় নক করলাম, আর আঙ্কেলও ভেতরে যেতে বলে। আমিও ভেতরে গেলাম। সেখানে দেখলাম আঙ্কেল স্যুট প্যান্ট পরে বসে আছে। আঙ্কেল, আমাকে খুঁজছিলেন? হ্যাঁ অন্তর, তোমাকে খুঁজছিলাম। আসলে গাড়ি সাজাতে দিয়েছিলাম, কিন্তু এখনও কোনো খোঁজ খবর পাই নাই। ড্রাইভারকেও কল দিলাম অনেকবার, কিন্তু রিসিভ করতেছে না। তারপর যেখানে পাঠাইছি সেখানে ওনারেও কল রিসিভ করতেছে না। তুমি কি একটু গিয়ে দেখতে পারবা ব্যাপারটা কি? আচ্ছা আঙ্কেল, আমি দেখতেছি, আপনি চিন্তা করিয়েন না। বলেই সেখান থেকে চলে আসলাম আর সোজা সৌরভের কাছে গেলাম, কারণ সৌরভের একটা বাইক আছে আর আমি সেটা নিয়েই যাব যেখানে গাড়ি সাজাতে দিছে সেখানে। সৌরভ, তোর বাইকের চাবিটা দিত। এই নে। কেন, কি হয়েছে? কই যাবি? না, আসলে গাড়ি সাজাতে দিয়েছিল, কিন্তু এখনো খোঁজ নেই কোনো, তাই আঙ্কেল বলতে গিয়েছে আমাকে দেখতে। এরপর আমি বাইকের চাবি নিয়ে সোজা বাইকের কাছে চলে যাই, আর সেখানে গিয়ে বাইক স্টার্ট দিতেই দেখলাম গাড়িও উপস্থিত। তাই আমি আবার বাইক স্টার্ট অফ করে দিলাম, আর বিয়ের গাড়ি সাইড করতেই আমি সেই গাড়ি ড্রাইভারের কাছে গেলাম।
আরে আঙ্কেল, এত লেট কেন? আর আপনাকে তো কল দেওয়া হয়েছিল, রিসিভ করতে এসেছেন না কেন? অন্তত কলটা তো রিসিভ করবেন। আসলে আমার মোবাইল ভুলে বাড়িতেই রয়ে গেছে। আচ্ছা বাদ দেন, যান ভেতরে গিয়ে নাস্তা করে নেন, আর আমি আঙ্কেলকে গাড়ি আসার খবরটা জানাই দেই। এরপর আমি বাইক থেকে নেমে সোজা আঙ্কেলের কাছে চলে যাই আর তাকে গাড়ি আসার খবরটা বলি ও ড্রাইভারের কল রিসিভ না করার কারণটাও বলে দেই। ঠিক আছে, সমস্যা নাই। শোনো অন্তর, পুরো বিয়ের অনুষ্ঠানে তুমি সৌরভের সাথেই থাকবা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। জি আঙ্কেল, সমস্যা নেই, আমি আছি। আশা করি কোনো সমস্যা হবে না, আর যদিও সমস্যা হয় আমি নিজেই সামলানোর চেষ্টা করব। যদি বেশি গুরুতর হয় তাহলেই আপনাকে জানাবো। এরপর আমিও চলে যাই। আমার মনে পড়লো আমার ব্যাগগুলো আমার আগের রুমে আছে, আর সেখানে আমার বিয়েতে যেগুলো পরবো সেগুলো আছে। তাই আমিও আমার সেই রুমের দিকে যেতে লাগি। রুমের সামনে গিয়ে শুনলাম রুমের ভেতরে মানুষ আছে। এখন কি করব? এরপর চিন্তা করলাম সৌরভের কাছে গিয়ে ওরে বলবো আমার ব্যাগগুলো বাইরে করে দিতে রুম থেকে। তাই আমিও সৌরভের রুমে চলে যাই, আর সেখানে গিয়ে আগে দরজায় নক করলাম। এই সৌরভ, ভেতরে আছিস? হ, আছি, ভিতরে আয়। এরপর আমিও ভেতরে যাই, আর সেখানে গিয়ে দেখলাম সৌরভ, তার সাথে হৃদিকা, মুন্নিও আছে। দোস্ত, একটা হেল্প লাগবে। কি হেল্প বল? এরপর আমি সৌরভকে আমার ব্যাগের কথা বলি। আচ্ছা, তুই আমার সাথে আয়। এরপর আমি সৌরভের সাথে সে রুমে যাই। সেখানে গিয়ে আমার ব্যাগগুলো নিয়ে সৌরভের রুমে চলে আসি। এরপর আর কোনো কাজ নাই, তাই সৌরভের সাথে বসে বসে আড্ডা দিতে লাগি আর তার মজা নিতে লাগি। এরপর যাওয়ার সময় হয়ে আসে, তাই সকলে রেডি হতে ব্যস্ত। এদিকে সৌরভ শেরওয়ানি পাগড়িটা পরে একদম রেডি, আর আমি এখনো রেডি হলাম না। হবেই বা কি করে, জামাই রেডি করতেই আমি শেষ। বাইরে কি গরম, আর তুই রেডি হচ্ছিস না? আরে ভাই, সময়টা পাইলাম কই। যা রেডি হয়ে নে। হ্যাঁ, যাচ্ছি। আমিও ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে নিলাম, আর সেটা নিয়ে যখনই রেডি হতে যাব তখনই কেউ একজন দরজা নক করলো। এরপর দেখলাম মামা মামি রুমে আসলো, আর তাদের কাছে কিছু প্যাকেট দেখতে পাচ্ছেন। বাবা, দুলা তো দেখি রেডি হয়ে গেছে, যাক ভালো। কিরে অন্তর, তুই রেডি হোস না কি যে? আর তোর হাতে কি এগুলো? তেমন কিছু না মামা, শার্ট আর প্যান্ট আর কি। ও আচ্ছা, ওগুলো তোর খাটের উপরে রেখে এইদিকে আয় তো একটু। আমিও মামার কথা মতো শার্ট আর প্যান্ট খাটের উপর রেখে মামা মামের কাছে গেলাম। হ্যাঁ বলো, কিছু লাগবে? হ্যাঁ দেখ তো এগুলো কেমন। কি মামা? এরপর মামা মামি আমাকে কিছু প্যাকেট দেয়। আমিও প্যাকেটগুলো খুলে দেখি এখানে একটা সাদা কালারের শার্ট, একটা নেভি ব্লু প্যান্ট ও আরেকটাতে নেভি ব্লু কোট আছে। মামা, এগুলো তো সুন্দর আছে, কার জন্য নিছো এগুলো? যার জন্য নিয়ে থাক, তুই একবার পরে দেখ তো। কি, আমি পরবো? আরে মামি, পাগল হয়েছে নাকি? এই জিনিসগুলো আমি কেন পরবো? এগুলো যার জন্য নিছো তাকেই দাও। আর তাছাড়াও আমি কোট পরি না। পরিস না মানে? আজকে পরতেই হবে তোকে। আমি আর তোর আঙ্কেল কত সুন্দর করে কোট প্যান্ট পরলাম, আর তুই পরবি না, এটা কোন কথা? আর তুই আমার ভাগিনা, বুঝছিস? মামা স্ট্যান্ডার্ড হলে ভাগিনাও কেমন সিম্পল হবে, সেও মামার মতো স্ট্যান্ডার্ড হতেই হবে, না হলে আমাদের সম্মান থাকবে? পরে লোকজন বলবে মামা কি সুন্দরভাবে আসলো আর তার ভাগিনা এইভাবে চলে আসলো। তোর মামা, লোকজনের কথায় কান দিয়ে লাভ নাই। আর আমার এইসব পড়তে ইচ্ছা করে না। চাইলে আমিও তো একটা কোট নিতে পারতাম, কিন্তু ভালো লাগে না। চিন্তা করলাম শার্ট ইন করে পরবো, আর আমার কোট লাগেও না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। মামা যেটা দিছে সেটাই নিবি, কোনো বাড়তি কথা বলবি না। আমি চাইছি এগুলো পরবি মানে পরবি। তোর মামি আর আমি মিলে কত কষ্ট করে এগুলো আনলাম, আর আমাদের ফিরিয়ে দিবি? কিন্তু মামা, আমি কোট পরি না। এখন থেকে পরবি। নাকি তুই আমাদের তোর কেউ ভাবিস না? হ্যাঁ থাক, পড়িস না, বুঝছি আমরা তোর কেউ না। ওরে ভাই রে, আবার ইমোশনাল ব্ল্যাকমেল। আসলে ঠিক বলেছে, তুই আমাদের তো কেউ ভাবিস না, তাই আমাদের ফিরিয়ে দিচ্ছিস। থাক, লাগবে না। এই চলো এখান থেকে, সময় নষ্ট করে লাভ নেই, আমরা ওর কেউ না। ওকে ফাইন, করতেছি। ইমোশনাল ড্রামা বন্ধ করো দুইজনেই। আচ্ছা যা তাড়াতাড়ি পরে আয়, আমরা দেখতে চাই তোকে কেমন লাগে এই কোট প্যান্টে। আমি সেই প্যাকেট নিয়ে যেতে লাগি, আর দেখি সৌরভ শালা হাসতেছে আমাদের কাণ্ড দেখে। আমি আস্তে করে বাথরুমের ভেতরে যাই, এরপর সেইগুলো পড়তে লাগি। আমার নিজের থেকেই কেমন যেন অস্থির বোধ হচ্ছে। হবেই না কেন, যেই ছেলে আজ পর্যন্ত কোট প্যান্ট পরে নাই, খালি শার্ট ইন করেই সামালতেছে, তাকে শেষমেশ কোট পরতে হচ্ছে, তাও ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে। আমিও সেইগুলো পরে বাথরুম থেকে বের হলাম। বের হতেই মামা মামি আমার দিকে অবাক চোখে তাকায় আছে। আমি বুঝতে পারছি আমাকে বলদের মতোই লাগবে, কারণ আজ পর্যন্ত কোট প্যান্ট আমি পরি নাই।
যার জন্য এইসবে নিজেকে কেমন লাগবে তা অজানা। জানি আমাকে খুব বাজে লাগতেছে, এভাবে দেখে লাভ নাই। আমি বলছি আমাকে এইসবে মানাবে না। কেন আমার ইজ্জতের পেছনে পড়ে আসো তোমরা? মার্শাল্লাহ, বেশ সুন্দর লাগতেছে তোকে। মামি পাম দিও না, আমি জানি আমাকে বাজে দেখাবে, তাই মিথ্যা কথা কম বলো। তুই একবার আয়নার সামনে গিয়ে দাঁড়া, এরপর বলিস তোকে কেমন লাগতেছে। মামা দাঁড়াতে হবে না, আমি জানি এইসব আমার জন্য না। না রে দোস্ত, তোকে মানাইছে এটাতে, তুই একবার আয়নায় দেখ। আমি জানি না তাদের কি হয়েছে, তাই আমিও আয়নার সামনে দাঁড়ালাম। সেখানে গিয়ে নিজেকে দেখেই অবাক হয়ে গেলাম, কারণ আমি ভাবতেও পারিনি কোট প্যান্টে আমাকে এমন দেখাবে। আমি নিজেকে আয়নায় দেখে নিজেই প্রায় অবাক। আর মজার ব্যাপার হলো এইসব আমার বডির সাথে মিলে গেছে, মানে বলতে গেলে পারফেক্ট সাইজ। কিন্তু কিভাবে? আর আয়নার সামনে আমি নিজেকে দেখে পুরাই নিস্তব্ধ। কিরে এবার কি বলিস বল। আমি কি বলবো, পুরাই নিস্তব্ধ হয়ে রইলাম। এরই মধ্যে আঙ্কেলের ডাক আসে আর বলে সৌরভকে নিয়ে বের হতে। এরপর আর কি, আমিও আর একটু পরিপাটি হয়ে মামা মামি সহ সৌরভকে নিয়ে বের হলাম আর হলরুমের দিকে যেতে লাগি। হলরুমের দিকে যাচ্ছি আর সেখানে আঙ্কেল আন্টি হৃদিকা ও মুন্নি উপস্থিত। আরে দেরি হয়ে যাচ্ছে তো। আরে অন্তর, তোমাকে তো কোট প্যান্টে বেশ মানাইছে। আসলে বাবা, তোমাকে বেশ সুন্দর লাগতেছে কোট প্যান্টে। একে তো আমি একটু আনইজি ফিল করতেছি এই কোট প্যান্টে, আবার এরাও আমাকে এভাবে বলে আরো আনইজি ফিল করাচ্ছে। আমি দেখলাম হৃদিকা ও মুন্নি আমার দিকে বেশ অবাক চোখেই তাকিয়েছে, বিশেষ করে হৃদিকা। তবে আমি খেয়াল করলাম হলুদের অনুষ্ঠানের মতো আমাদের বিয়ের পোশাকের কালারও ম্যাচ হয়ে গেল। এটা কি করে সম্ভব? সবকিছু হৃদিকার সাথে মেলাটা আমার মোটেও ভালো ফিল করাচ্ছে না। জি আঙ্কেল। এরপর আমরা চারজনে গাড়িতে বসলাম। সৌরভের সাথে হৃদিকা মুন্নি বসলো আর আমি ড্রাইভারের সাথে বসলাম। এরপর গাড়ি যেতে লাগে ক্লাবে, যেখানে বিয়েটা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই ক্লাবের গেটেই। তবে পুরো রাস্তায় হৃদিকা পেছন থেকে আমাকে দেখে যাচ্ছিল, যা আমি গাড়ির আয়না দিয়ে আড়ালে রেখি। এরপর আমরা গেট থেকে নেমে যাই। তখনই হৃদিকা আমার পাশে এসে দাঁড়ায়। বাহ, খুব সুন্দর লাগতেছে তোমাকে। জি থ্যাংক ইউ। তবে তোমার হাতটা তো একটু খালি খালি লাগতেছে। আসলে আমার হাত খালি, কারণ আমি সাধারণত ঘড়ি ইউজ করি না। কিন্তু গত পরশু থেকে আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। অথচ আমার মনেই আছে আমি ঘড়িটা ঠিক আমার মাথার বালিশের কাছেই রাখছিলাম। পরে চিন্তা করছিলাম একটা ঘড়ি কিনবো, কিন্তু ব্যস্ততার মধ্যে সেটাও কেনা হয় নাই। আবার যখন মার্কেটে যাওয়া হয় তখন ঘড়ির কথা মাথায় থাকে না। সমস্যা নেই, হাত খালি হলেও আমার চলবে। দাঁড়াও 1 মিনিট। বলেই তার ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে, আর সেটা খুলতেই দেখি একটা জেন্টস ঘড়ি। সেটা নিয়েই মুহূর্তের মধ্যে আমার হাতে পড়ে দিল। আমি তো দেখে থ হয়ে গেলাম। এই তুমি আমাকে এই ঘড়িটা গেল পড়ালে? কোট প্যান্ট পরেছো অথচ হাতে ঘড়ি নেই, ব্যাপারটা জমে না, তাই পরিয়ে দিলাম। কিন্তু আমি তো বলছি ঘড়ি চালিয়ে নেব, আর হুট করে তোমার কাছে এই ঘড়িটা কই থেকে আসলো? ঘড়িটা কই পাইছো? যেখান থেকে পাই না কেন বা আসুক না কেন, সেটা তোমার জন্য দরকার নেই, পড়াইয়ে দিছি, সো পড়ে থাকো। এরই মধ্যে গেটে কার্যক্রম শুরু হয়ে গেল, তাই হৃদিকাকে আর কিছু বলতে পারে নাই। দুলাভাইকে আর তার শালাকে ও শালিকাগণ স্বাগত জানাচ্ছে। দুলাকে ভালো করে স্বাগত জানানো শেষ করে আমাদের ভেতরে আসতে দেয়। বেচারা দুলা ভালোভাবেই লুটে গেছে শালিকাগণদের কাছে। এরপর আমরা ক্লাবের ভেতরে যেতে লাগি। সেখানে নর্মালি একটা রেস্ট রুম আছে। আমিও সৌরভকে নিয়ে সেখানে যাই। সৌরভকে নিয়ে সেখানে বসতেই দেখি আমার মোবাইলে কল আসে। দেখলাম তানভীর কল দিচ্ছে। আমি রিসিভ করলাম, কিন্তু সেখানে নেটে প্রচুর সমস্যা করতেছে, তাই কথা বোঝা যাচ্ছে না। তাই আমিও সৌরভকে বসে রেখে বাইরে গেলাম কথা বলতে। আবার কল আসতেই আমি রিসিভ করে অন্যমনস্ক হতেই হুট করে কেউ একজনের সাথে আমার ধাক্কা লেগে যায়। ভাগ্যিস মোবাইলটা শক্ত করেই ধরছি, না হলে তো করে যায় সেই লেভেলের আগা লাগতো। আমি দেখলাম একটা মেয়ের সাথে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়াতে মেয়েটার নিচে পড়ে গেছে। আমি মেয়েটার দিকে হাত এগিয়ে দিয়ে বললাম, আই এম এক্সট্রিমলি সরি আপু। মেয়েটার মাথা ঝুঁকেছিল, তাই প্রথমে চেহারা দেখি নাই। যখন এই মেয়েটার মাথা উঠালো, আমি সাথে সাথে তাকে দেখেই নিস্তব্ধ হয়ে গেলাম। শুধু তাই না, মেয়েটা আমার দিকে এক নজর দেখেই আছে। আমি যে মেয়েটা আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, সেই মেয়েটা আর কেউ না, মায়া। সেখানের পরিস্থিতি কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। মায়া নিচে পড়ে থাকা অবস্থায় আমাকে দেখতে লাগে, আর আমি উপর থেকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি। আজ প্রায় 6 মাসের বেশি সময় পর তাকে নিজের চোখে নিজের সামনে দেখলাম। তাকে দেখে আমার ভেতরে অন্যরকম কাজ করতেছিল। আমি এক ঘোরের ভেতরে চলে যাই। যখনই মনে পড়ে মায়া আমার সাথে কি করছিল, তাই সাথে সাথে আমি হুঁশ ফিরে পাই। যেহেতু সে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, তাই আমি তাকে হাত বাড়িয়ে দিলাম। সেও আমার হাত ধরে উঠে দাঁড়ায়। আমি অন্যদিকে মুখ করে বললাম, সরি আপু, আমি আসলে ফোনে কথা বলতেছিলাম, তাই খেয়াল করি নাই।
আমাকে ক্ষমা করবেন। এরপর আমি যেতে লাগি, কিন্তু আমি হাতে টান খেয়ে যাই, দেখলাম মায়া আমার হাত ছাড়ে নাই। এটা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, তাই সাথে সাথে আমি ঝাড় দিয়ে হাত ছাড়িয়ে নিলাম আর সোজা চলে যেতে লাগি সেখানে যেখানে আমার কত বড় ক্ষতি করেছিল সে। তারপরেও তাকে এই অবস্থায় দেখার পরেও আমি বেহায়ার মতো হাত বাড়িয়ে দিলাম। আমি তাকে হাত বাড়িয়ে দিলাম উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু সে উঠে দাঁড়ানোর পরেও কিভাবে আমার হাত ধরেছিল, তার তো এই হাত ধরারই কোনো অধিকার নেই। তারপরেও এই হাতটা ধরতে দিলাম, কিন্তু ধরে রাখতে না। আমি সোজা মোবাইল নিয়ে ক্লাবের বারান্দায় চলে যাই। সেখানেই যেতেই হৃদিকা উপস্থিত। তুমি এখানে? সৌরভ ভাইয়া তোমাকে তার কাছে যাইতে বলেছে। আচ্ছা, আসতেছি। চিন্তা করলাম তানভীরকে পরে কল দেবো, তাই একটা মেসেজ দিয়ে দিলাম, বলে দিলাম পরে কথা বলবো। ক্লাবের ভিতরে নেট নাই। এরপর আমি হৃদিকা সহ সৌরভের কাছে যেতে লাগি। ক্লাবের ভিতরে স্টেজের কাছে যেতেই হৃদিকা আমাকে দাঁড়াতে বলে, কি হয়েছে, দাঁড়াতে বলছো কেন? স্টেজটা অনেক সুন্দর করে সাজাইছে, তাই না? চলো না কয়েকটা ছবি তুলবো স্টেজে। ছবিটা পরে তুলিও, এখন আগে সৌরভ কেন ডাকছে সেটা দেখা দরকার। তাছাড়া সৌরভের সাথে কে কে আছে? শুধু মুন্নি আছে। তুমি কি বেক্কেল নাকি? এভাবে সৌরভকে একা রেখে আছে নাকি? বরের সাথে কমপক্ষে 3 জন থাকতে হয়, আর তুমি বলতেছো ছবি তুলবা। চলো তাড়াতাড়ি। বলেই আমি যেতে লাগি। দেখলাম হৃদিকা আমার দিকে মন খারাপ করে তাকিয়ে আছে, কিন্তু আমি সেটা দেখেও না দেখার ভান করে সৌরভের কাছে চলে গেলাম। দেখলাম বরকে দেখার জন্য অনেকেই রুমে আসছে। আমি গিয়ে দেখি সৌরভ একটু আনইজি ফিল করতেছে, তাই আমিও সৌরভের সামনে দাঁড়ালাম। আমাকে দেখে মোটামুটি সে একটু স্বস্তি বোধ করতেছে। আসলেই এই সময় বরকে একা রাখা ঠিক না, কারণ সে একলা থাকলে অস্বস্তি বোধ করবে, কিন্তু আশেপাশে যদি তার কেউ থাকে তাহলে মোটামুটি ভালোই ফিল করবে। সৌরভ আমাকে দেখে তার পাশে বসতে বলে, কিন্তু যেহেতু মুরব্বি আছে রুমে, তাই এখন তার কাছে যেতে পারবো না, একটু দূর থেকেই তার খেয়াল রাখতেছে। রুম খালি হতে আমি সৌরভের কাছে গিয়ে বসলাম। ভাই কই ছিলি তুই? এভাবে একা রেখে চলে গেছিস শালা, জানিস কতটা আনইজি লাগছিল? আরে ভাই প্যারা নাই, চিল, আমি আছি তো। এমনি গেছিলি কই? কল আসছিল, কিন্তু ক্লাবের ভেতরে নেট নাই, তাই বাইরে গেছিলাম। ওই মুন্নি কই? তোরে খুঁজতে পারেছিলাম, এখন আসিস নাই? এরই মধ্যে রুমের মধ্যে 7-8টা মেয়ে উপস্থিত। সেগুলো আর কেউ না, সৌরভের শালিকাগণ। সামনে কয়েকজনকে দেখলাম, পেছনেগুলোকে দেখতে পেলাম না। যাই হোক, দরকার কি? ভাই তোর শালিকাগণ আসতেছে, টাকা পয়সা যা আছে আমার থেকে দে, না হলে লুট হবি তুই। এমনিও গেটে কম লুট হস নাই। সাথে সাথে সৌরভ তার মানি ব্যাগ প্লাস আরো টাকা পয়সা ছিল পকেটে, সেগুলো আমাকে দিয়ে দেয়। এরই মধ্যে সৌরভের শালিকাগণ সৌরভের সাথে ফাইজলামি করতে লাগে। তারা সৌরভের সেইভাবে মজা নিতেছে, আর আমিও মজা নিচ্ছি তাদের কাণ্ড দেখে। এবার আমাকে ধরলো, তারা আমার সাথে ফাইজলামি করতেছে। তারা আমি খেয়াল করলাম হৃদিকা আমার দিকে অন্যভাবেই তাকিয়ে আছে। তো ভাইয়া, আপনি আমাদের আদরের দুলো ভাইয়ের কি হন? জি বলতে পারেন, ফ্রেন্ড হই। ও ভাইয়া, আপনি কি বিবাহিত? কেন আপু, আমাকে দেখে যেটাই মনে হয় আমি সেটা। আপনাকে দেখে দুটোই মনে হচ্ছে। এক সময় মনে হয় বিবাহিত, আবার কিছু সময় মনে হয় বিবাহিত না। আচ্ছা বলেন না। জি আপু, আমি বিবাহিত না, অবিবাহিত, তা জেনে কি করবেন? আমার জন্য মেয়ে দেখবেন নাকি? যদি প্রয়োজন হয় তাহলে দেখলাম। তোমাদের কষ্ট করে মেয়ে দেখতে হবে না, তার জন্য অলরেডি রেডি আছে। এরই মধ্যে আঙ্কেল উপস্থিত হয় আর বলে সৌরভকে নিয়ে স্টেজে যেতে। আমিও সৌরভকে ভালোভাবে রেডি করে নিলাম, তার শেরওয়ানি পাগড়ি ঠিক করে দিলাম। তারপর আমি হৃদিকা সহ সৌরভকে নিয়ে যেতে লাগি। আমরা রুম থেকে বেরিয়ে সোজা স্টেজের দিকে যেতে লাগি। সৌরভকে নিয়ে স্টেজে উঠতে দেখলাম আপু দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। তারা আমার থেকে চোখ সরাচ্ছেই না। আমি সেটা দেখেই সাথে সাথে তাদের থেকে চোখ সরিয়ে নিলাম আর সৌরভকে স্টেজে বসে দিলাম। এরপর সুন্দর করে সেখানে থেকে যেতে লাগি, কারণ ফটোগ্রাফার আসছে বরের ছবি তোলার জন্য, তাই আমিও স্টেজ থেকে নিচে যেতে নেব। তখন সৌরভ ডাক দেয় আর বলে কোথাও না যেতে, স্টেজেই থাকতে। তাই আমিও কথা মতো স্টেজের এক কোণায় দাঁড়িয়ে থাকি। সেখানে দাঁড়িয়ে নিচের মানুষ দেখতে লাগলাম। সেখানে এক সাইডে দেখলাম মায়াও দাঁড়িয়ে আছে, সেও আমার দিকেই তাকিয়ে আছে। আমি আবার সেই সাইডে দেখালাম যেখানে আপু আর দুলাভাই আছে। কি রে, মানেটা কি? এক সাইডে আছে আপু দুলাভাই, অন্য সাইডে মায়া। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তারা আলাদা আলাদা কেন দাঁড়িয়ে আছে? নাকি তারা একে অপরকে দেখেই নাই? এটা তো সম্ভব না। তারা যেখানেই যাক না কেন একত্রেই থাকে। তাহলে বিয়েতে তারা একজোড়া এক সাইডে, আবার মায়া আর এক সাইডে দাঁড়ায় আছে। বিয়েতে তো তারা আসছেই, তাহলে আলাদা থাকারই প্রশ্ন আসে না। তারা কি জানে না যে তারা একই বিয়েতে আসছে? তাদের সাথে কত মিল মিশ, বিশেষ করে দুলা ভাই আর মায়া তো ক্লোজ ভাই বোন, অথচ এখন দেখি তারা আলাদা আলাদা ভাবে দাঁড়িয়েছে। বিষয়টা সত্যিই আমাকে ভাবাচ্ছে। আমি স্টেজের মধ্যেই আছি। স্টেশনের ডান দিকে দাঁড়িয়ে আছে মায়া, আবার স্টেজের ঠিক বাম দিকে বরাবর দাঁড়িয়ে আছে দুলাভাই ও আপু।
বিয়েদের সকলের চোখ থেকে বর ও কনের দিকে, কিন্তু আমার বোন দুলাভাই ও মায়ের চোখ শুধুই আমার দিকে আছে। আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম, আপু যেখানে দাঁড়িয়েছে সেখানে বটে, কিন্তু তার চোখেও পানি দেখতে পাচ্ছি। আর অন্যদিকে মায়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখগুলো লাল হয়ে আছে। না, যা হোক না কেন, এদের দিকে তাকানোটা আমার ভুল। তাদের দেখেও না দেখার ভান করি, দরকার নেই এই তাদের দেখার, কোনো মানেই হয় না তাদের দিকে তাকানোর। তাই আমিও সেই মানুষগুলোর দিকে তাকানো বাদ দিলাম আর বিয়ের অনুষ্ঠানে মনোযোগ দিলাম। এরই মধ্যে সকলে উপস্থিত হয় আর বিয়ের কার্যক্রম শুরু হয়। তারপর রেজিস্ট্রির কাজ শুরু হয়। সেখানে বিয়ের সাক্ষী স্বরূপ প্রথমে মামা স্বাক্ষর করে, এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে আমাকে স্বাক্ষর করতে বলা হয়। আমিও স্বাক্ষর করলাম। এরপর আসল কাজ শুরু হয়। তারপর বরকনেকে স্বাক্ষর করতে দেওয়া হয়। এরপর বিয়ে পড়ানো শুরু হয় আর আল্লাহর রহমতে সেটা সফল হলো, যার জন্য খেজুর বিতরণ করতেছে। এর কিছুক্ষণ পরেই কনেকের থুক্কু আমার ভাবিকে নিয়ে এসে বরের পাশে, থুক্কু সৌরভের পাশে বসে দিল। এরপর আর কি বিয়েতে যা হয় সেটাই হচ্ছে। ক্যামেরাম্যানরা ছবি তুলতে ব্যস্ত আর আমিও দেখতেছি। সকলেই বরকনের সাথে ছবি তুলতে ব্যস্ত। তখনই সৌরভ আমাকে ডাক দেয় আর রিদিকাকেও ডাক দেয়। আমরা দুজনে একত্রে স্টেজে উঠলাম আর আমাদেরও বর কনের সাথে ছবি তুলতে লাগলো। ছবি তোলা শেষ করে নিচে যেতেই রিদিকা টান দিল। কি হয়েছে? আমার কিছু সিঙ্গেল ছবি তুলে দাও। কেন সেলফি নিতে পারো না? সারাক্ষণ তো সেটাই করো। আর তাছাড়াও আমাকে কি ক্যামেরাম্যান মনে হয় যে আমি ছবি তুলে দেবো? আরে ছবি তুলতে হলে কি শুধু ক্যামেরাম্যান হতে হয় নাকি? জাস্ট ক্লিক করবা, এটাই। আমাকে যেতে হবে, ওইদিকে সৌরভ একা। সৌরভ ভাইয়া একা না, সেখানে অনেকে আছে। আর এমন করো কেন তুমি? জাস্ট ছবি তুলে দিলে কি হয়? এরই মধ্যে মুন্নিও আসে। কি হয়েছে ভাইয়া? আপু, কোনো সমস্যা? যাক তুই আসলি, এরে কয়েকটা ছবি তুলে দিত, আমার অন্যদিকে যেতে হবে। অন্যদিকে গেলে যাইও। এই মুন্নি, এক কাজ কর, আমাদের কয়েকটা ছবি তুলে দে তো। মাত্র বললা তোমার সিঙ্গেল ছবি তুলবা, এখন আমাকে টানতেছো কেন? আরে দুজনে তো একই কালার ড্রেস আপ করেছি, একসাথে ছবিগুলো ভালো আসবে তাই। আসলে ভাইয়া দুজনকে একসাথে ছবিতে বেশ মানাবে। আরে ভাইয়া, এটা জাস্ট পিক, থাক তুলো না। আরে তুলে নাও, মানে সেই তুলবে। বলেই তার হাত দিয়ে আমার হাত জড়ে ধরে আছে আর এক এক পোস্ট দিচ্ছে। মুনিও ছবি তুলতে লাগে, তবে বিষয়টা আমার থেকে কেমন যেন ফিল করাচ্ছে, মানে বিরক্ত বোধ করতেছি আমি। কারণ আমি চাইছিলাম হৃদিকার থেকে একটু দূরত্ব বজায় রাখবো, কিন্তু পরিস্থিতির কারণে সেটা হতেই দিচ্ছে না। হৃদিকাও আমার সাথে চিটকে আছে আর ছবি তুলতেছে। হঠাৎ ওই এক জায়গায় আমার চোখ গেল, দেখলাম আপু দুলাভাই দাঁড়িয়েছে, কিন্তু তাদের সামনেই মায়া দাঁড়িয়ে আছে। ও তাদের দেখেই যাচ্ছে, অথচ আপু দুলাভাই মায়ের দিকে তাকাচ্ছে না। মানে মায়া যে তাদের নিকটে আছে সেটা তারা খেয়াল করার কথাও, ও ডেকে কথা বলার কথা। আমি আরো দেখলাম আপু মায়ের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াক্টই করে নাই। এটা কি হচ্ছে? আমার থেকে কেন যেন মনে হচ্ছে এরা মায়াকে এড়িয়ে চলতেছে, কিন্তু কি কারণে তাই আমার অজানা। পরে ভাবতে লাগলাম, আমি এদের নিয়ে এত কেন ভাবছি? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে ভাবার আমি কে? দরকার নেই তাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে নাক গলানোর। আমিও তাদের নিয়ে ভাবা বন্ধ করলাম। কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়। মেহমানরা খাওয়া দাওয়ায় ব্যস্ত, তবে আমরা এখন খেতে পারবো না। আঙ্কেল বলছে আমি হৃদিকা ও মুন্নি যেন সৌরভ ও ভাবের সাথেই বসি, তাই আমরা বরকনেকে নিয়েই মজা করতে ব্যস্ত। আমরা স্টেজে আছি আর আমি তো সৌরভের বেশ মজাই নিতেছি। তখনই আমি খেয়াল করলাম আপু দুলাভাই খাবার খাওয়ার জন্য টেবিলে বসেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। বারবার কেন এই মানুষগুলো দেখে আমার চোখ যায়? তখনই দেখলাম মায়াও আপুর সামনেই বসে। সাথে সাথে আপু হঠাৎ রেগে যায় আর রাগী অবস্থায় মায়াকে কি যেন বলে আর টেবিল থেকে উঠে যায়। সাথে দুলাভাইও। এর পরেই মায়া উঠে যায়। এবার কেন জানি জিনিসটা ভালো লাগলো না। আপুর মায়ার প্রতি এই আচরণ দেখে কেন জানি মনে খটকে রাখলো। তাই আমিও স্টেজ থেকে নেমে যাই আর মায়া কোথায় গেছে দেখতে লাগি। আমি গিয়ে দেখি মায়া ক্লাবের এক কোনায় দাঁড়িয়েছে। আমি আড়াল থেকে মায়াকে দেখতে লাগলাম। আমি দেখলাম মায়া কান্না করতেছে। বিষয়টা সত্যি আমাকে অবাক করে দিল যে আপু মায়ের জন্য আমাকে জানোয়ার পর্যন্ত বললো এবং চড়ও দিল, আর সেই আপুই কিনা মায়ের সাথে এই বিহেভ করলো। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কেমন ঘটলো যে আপু মায়ের সাথে এমন বিহেভ করতেছে এখন, বা কেনই আপু মায়ের সাথে এরকম আচরণ করতেছে? মায়ার চোখে পানি দেখে আমার ভেতরটা ব্যথা করতে লাগলো। হয়তো সে আমার সাথে ভালোবাসার নাটক করছিল, কিন্তু আমি তো তা করি নাই। আমি তো মায়াকে সত্যিকারের ভালোবাসছিলাম। তাই তার এই চোখের পানি আমাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছে। আমি আড়ালেই দাঁড়িয়ে মায়াকে দেখতে লাগি। হঠাৎই কেউ একজন পেছন থেকে আমাকে টেনে ক্লাবের এক কোণায় নিয়ে যায়। আমি দেখলাম সে আর কেউই না, হৃদিকা। কি হয়েছে তোমার? আমাকে এভাবে টেনে আনছো কেন? এই তুলে নাও, মানে সেই তুলবে। মুনি, তুই তোলতো ছবি। আমার কি হয়েছে মানে? আমার আবার কি হবে? কিন্তু তুমি এভাবে আমাকে টেনে আনলে কেন? সমস্যা কি তোমার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে তোমার।
বিয়ে বাড়িতে আসতে দেখলাম তোমার হাবভাব চেঞ্জ হয়ে গেল, চ্যাচরামি শুরু করে দিলাম। মানে আমি কখন কার সাথে ছেঁচড়ামি করলাম? চ্যাচরামি করো নাই তাই না? দেখলাম তো মেয়ে পেয়ে শরীরের হাবভাব চেঞ্জ হয়ে গেল। মানে কি বলতে চাচ্ছ? আমি ছেঁচড়া? তো কি ছেঁচড়ামি করলাম আমি? কি চ্যাচরামি করেছো তাই না? রুমের মধ্যে কতগুলো মেয়েকে পেয়ে তাদের সাথে ফ্ল্যাট করতে শুরু করে দিলা, এখন আবার একটা মেয়েকে ফলো করতেছো, ও তাই লুকাই লুকাই দেখতেছো। এসব চ্যাচরামি না? তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? এটা বিয়ে বাড়ি, এখানে সকলের সাথে হাসি মুখে কথা বলা উচিত। এবার যদি মেয়েও হয়ে থাকে তাদের সাথেও, যদি তাদের সাথে আমি হাসি খুশি ভাবে কথা না বলতাম তাহলে ব্যাপারটা খারাপ দেখাতো। আর কথা রইলো মেয়েগুলোর সাথে ফ্ল্যাট করার, জানি তুমি কয়টা বিয়ে অ্যাটেন্ড করছো জানি না, বিয়ে বাড়ি সম্পর্কে জানো কিনা। বিয়ে বাড়িতে সাধারণত এরকম কথাবার্তা হয়েই থাকে, তাও মজার জন্য। আর মনে হয় তুমি আমার কথাগুলো খেয়াল করো নাই, তাই মনে করছো আমি ফ্ল্যাট করছি। শোনো, ফ্ল্যাট করার যদি ইচ্ছা থাকতো তাহলে তাদের সুপারিশ করতাম, তাদের নাম্বারও নিতাম, বা আরো কথা আছে যা বলে ফ্ল্যাট করা যায় তাই বলতাম। কিন্তু তাদের সাথে জাস্ট সিম্পল ভাবে কথা বললাম। আর কথা হলো এইমাত্র যে মেয়েটাকে ফলো করলাম ও আড়াল থেকে দেখেই যাচ্ছি, সেটার কারণ বলেও দেই। আমি স্টেজে থাকা অবস্থায় মেয়েটাকে টেবিলে একজনের সাথে কথা বলতে দেখলাম। যার সাথে কথা বলতেছিল সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে এরপর চলে যায়। আর মেয়েটা টেবিল থেকে উঠে কোথাও যেতে লাগে। আমার সেই বিষয়টা ভালো লাগেনি, মনে অন্য খেয়ালও আসতে লাগে। তাই মেয়েটাকে ফলো করি ও দেখতে লাগে মেয়েটা যায় কই বা কি করে। বাহ ঋতিকা বাহ, এই তো সুন্দর করে বুঝিয়ে দিলাম তোমার মনে আমার জন্য কেমন খেয়াল আছে আর আমাকে কেমন চোখে দেখো। ভালোই তো, আসলে আমি স্যাসরা। তাই একটা কাজ করো, আজ থেকে আমার সাথে আর কথা বলিও না, কারণ একটা স্যাসরার সাথে কোনো ভালো মেয়ে কথা বলতেই পারে না। পরে সেই স্যাসরার স্যাসরামি ভালো মেয়ের উপর প্রভাব পড়তে পারে। তাই এই মুহূর্ত থেকেই আমার থেকে নিজেকে দূরে রাখো। সরি অন্তর, আমার ভুল হয়ে গেছে। না, এটা ভুল না, বরং এটাই ঠিক। এখন থেকে আমার থেকে দূরে থাকবেন, আমার আশেপাশেও আসার চেষ্টা করবেন না। বলেই সেখান থেকে যেতে লাগি। রিদিকা বারবার আমাকে ডাকতে লাগে, কিন্তু আমি আর সেদিকে কান দেই না। আসলে আমি রিদিকাকে দ্বিতীয় ঘটনার পুরো সত্যিটা বলিনি, শুধু অল্পটুকুই বললাম। আর ভালোই হয়েছে রিদিকার মনে আমার জন্য এমন মনোভাব আসছে, যার জন্য আমিও একটা সুযোগ পেয়ে গেলাম তার থেকেই দূরে থাকার। আর সুযোগটা পেয়েই আমি হাতছাড়া না করেই সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়ে দিলাম। এখন থেকে আর এর সাথে তেমন কথা বলতেও হবে না, দূরেও থাকতে পারবো। আর আমাকে যথা চেষ্টা করতেই হবে ঋতিকার থেকে দূরে থাকার, কারণ ঋতিকার হাব ভাব আমার মোটেও ভালো লাগছে না। তাছাড়াও যাদের জন্য আমার অস্তিত্ব টিকে আছে, আমি চাই না আমার কোনো কর্মকাণ্ডে তার কষ্ট পাক বা তাদের কাছে আমি কোনো কারণে খারাপ হয়ে যাই। দেখলাম মেহমানদের প্রায় খাওয়া শেষ। এরপর বর বউ সহ আমরাও খাবার খেতে বসলাম। আমি সৌরভের ডান পাশে বসলাম, সৌরভের বাম পাশে আমাদের নতুন ভাবি বসে ও তার পাশে ঋতিকা বসে, আবার আমার পাশে মুন্নিও বসে। এরপর খাওয়ার পর্ব শুরু হয়। আমরা বেশ মজা মাস্তি করতে করতে খাবার খাচ্ছি। তবে আমি খেয়াল করলাম ঋতিকা কোনো কিছুই খাচ্ছে না, তার চোখ লাল হয়ে আছে আর চোখে পানি ভিজে আছে। আর খাবারের প্লেটে আঙুল দিয়ে এদিক ওই দিক করেই যাচ্ছে, কিন্তু খাচ্ছে না। তাই আমি সৌরভকে একটু ধাক্কা দিলাম, ও ঋতিকা খাচ্ছে না যে সেটা দেখালাম। কি রে ঋতিকা, খাচ্ছিস না কেন? না ভাইয়া, আমার খেতে ইচ্ছা করছে না, আমার খিদে নেই। কিদানি মানে? এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট উড়ে যাব। এরপর সৌরভ জোর করে ঋতিকা ও আস্তে আস্তে খেতে লাগে, আমিও খাচ্ছি। তখনই মনে পড়লো মায়ের কথা। আমি দেখছিলাম সে না খেয়ে উঠে যায় ও ক্লাবের এক কোণে দাঁড়ায়। এখন জানি না সে খাওয়া দাওয়া করছে কিনা, তাই চিন্তা করলাম এটা খবর নিতে। জানি সে আমার অনেক বড় ক্ষতি করছে, আমাকে অপরাধী বানিয়ে দিয়ে। তারপরেও আমার মনটা মেয়েটাকে ভীষণ ভালোবেসেছিল, তাই তাকে দেখার পরেও আমার মনের অনেক অভিযোগ হুট করেই চলে যায়। আমি ভুলেই যাই যে সে আমার অনেক বড় ক্ষতি করছিল। যাই হোক, সে আমার ক্ষতি করছে তাই বলে আমিও তার ক্ষতি করব সেটা তো না। যদি আমিও তার ক্ষতি করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? তাই চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ করে তার খোঁজ নিয়ে দেখবো সে খাওয়া দাওয়া করছে কিনা। আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমিও ওয়াশরুমের বেসিনে চলে যাই হাত ধুতে। আমিও হাত ধুতে ব্যস্ত, হাতে হ্যান্ড ওয়াশ লাগিয়ে হাত ধুচ্ছি। তখনই পেছন থেকে কেউ একজন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ও কান্না করতে লাগে। আরে কে কে সারেন বলতেছি। আমাকে ক্ষমা করে দে ভাই। কথাটা বলতেই কান্নার মাত্রা বেড়ে গেল আর আমিও নিস্তব্ধ হয়ে গেলাম, কারণ আমিও বুঝতে পারলাম যে কে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সে আর কেউ না, আপু। আজ প্রায় 6 মাসেরও বেশি সময় পর আপুর মুখে ভাই শব্দটা শুনতে পেলাম। তার মুখে ভাই শব্দটা শুনে আমার চোখে পানি চলে আসলো। আপু আমাকে ধরেই কান্না করেই যাচ্ছে, আর এদিকে আমারও চোখে পানি চলে আসছে আর প্রায় চোখ দিয়ে পানি পড়তেইছে, কিন্তু কোনো মতে তা কন্ট্রোল করে রাখলাম।
কিসের ভাই আর কি আপনি? সালেন বলতেছি। অন্তর ভাই আমার, আমাকে চিনতে পারতেছিস না? আমি তোর আপু। আরে সালেন আমাকে, কিসের আপু? আমি তো এতিম, আমার কোনো বোন নেই। আপনি নিশ্চয়ই ভুল, আমাকে অন্য কেউ ভাবতেছেন। কি বলতেছিস এইসব? তুই তুই এতিম মানে? এই তুই কেন এতিম হতে যাবি? আর আমাকে চিনতে পারছিস না তুই? আমিও হাত ও মুখ ধুয়ে নিলাম, আর সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে আপুর দিকে শক্ত হয়ে মুখ করে দাঁড়ালাম। আপনার সাহস কি করে হয়েছে আমাকে ধরার? আর কে আপনি? হ্যাঁ, আর কিসের বোন? দেখেন আপু, আমি এতিম, আমার কেউই নেই, তাহলে বোন কই থেকে আসবে? দেখেন আপু, এভাবে পেছন থেকে দৌড়িয়ে ধরার কোনো মানেই হয় না, এটা কিন্তু খুবই বাজে। আর আপনাকে তো আমি চিনি না, তাহলে কিভাবে এই কাজটা করলেন? দেখেন আপু, আপনাকে না আমি চিনি, না আমার কোনো বোন আছে, তাই নেক্সট টাইম আমার আশেপাশেও আসিয়েন না। বলেই সেখান থেকে চলে যেতে লাগে, কারণ আপুর সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। কারণ যেখানে আমাকে অপমান করছিল, এরপর সেই ইচ্ছাটুকুও মরে গেছে। তাই আমিও হাত ধোয়ার রুম থেকে বেরিয়ে যাই। আমি বের হতেই দেখি দুলাভাইও সেখানে উপস্থিত। তাকে চিনেও না চেনার ভান করে তার পাশ কেটে চলে গেলাম, কারণ দরকার নেই তাদের সাথে কথা বলার। তাদের ছাড়া যদি আমি এতদিন চলতে পারি, তাহলে এখন তো তাদের সাথে কোনো কথা বলার প্রয়োজন হয় না। যেভাবে একদিন তারাও আমাকে অপমান করেছিল আর আমাকে জানোয়ার বলা হয়েছিল এবং বাড়ি থেকে অপমানের সাথে বের করে দিয়েছিল, তাহলে সে আজ কি করে আমার মতো জানোয়ারকে ভাই বলে ডাকলো, আমাকে জড়িয়ে ধরলো? ওয়েট, 1 মিনিট, আপু আমার কাছ থেকে ক্ষমা চাইলোটা কেন? বা কিসের জন্য ক্ষমা চাইলো? আমার কাছে ক্ষমা চাওয়ার তেমন তো কোনো কারণ নেই। কারণ জানোয়ার বলে কথা, নাকি তারা সত্যিটা জেনে গেছে? তারা যদি এখন সত্যিটা জেনেও যায়, কোনো লাভ নেই, কারণ তাদের সেই রূপ দেখেই আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আর কোনো দিনও তাদের কাছে ফিরবো না। এবার আমিও অপরাধী হয়ে থাকলেও ফিরতেছি, আবার সত্যিটা প্রকাশ হলেও ফিরবো না, কারণ আমি মানুষ ভালো করেই চিনে ফেলছি। আমি হেঁটে চলে যেতে লাগি। দেখলাম হৃদিকও আমার থেকে কিছু দূরেই আমার সামনে বারবার তাকিয়ে আছে। তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগি, কারণ তার থেকেও আমি দূরে থাকতে চাই। কারণ কেন জানি মনে হচ্ছে সে আমার কাছে আসতে চাইতেছে, যেটা আমি মোটেও চাই না। তাই যথাসাধ্য চেষ্টা করব হৃদিকার থেকে নিজেকে দূরে রাখার। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে সকলে তার তার মতো ব্যস্ত ছিল, তাই আমিও ক্লাবের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। আমি পুরো ক্লাব ঘুরে ফেলি, কিন্তু আপু দুলাভাইকে আর দেখতে পেলাম না। সমস্যা নেই, সেটাই ভালো। আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার অনুষ্ঠানের বাকি কার্যক্রম শুরু হলো। বাকি কার্যক্রম বলতে কনের বাবা মা কনেকে বরের হাতে তুলে দেওয়ার কার্যক্রম। নতুন ভাবিকে তার বাবা মা সৌরভের হাতে তুলে দেয়, আর সেখানে তখন ইমোশনাল সিন শুরু হয়ে যায় আর কি, মানে কান্নাকাটির সিন। সেখানে ভাবির বাবা মা ভাই বোন এবং আমাদের নতুন ভাবির সকলে কান্নাকাটি শুরু করে দেয়। তবে দেখলাম সেখানে আমাদের নতুন ভাবি তার ভাইকে ধরে অজোরে কান্নাকাটি করতেছে। আর সেই সিনটা দেখে আপুর বিয়ের কথাটা মনে পড়ে গেল। সেদিন আমিও আপুকে ধরে প্রচুর কান্নাকাটি করছি আপুর বিয়েতে। বিষয়টা মনে পড়তে আমার হাসি চলে আসলো, কারণ সেদিন এক জানোয়ারকে ধরেই সে কান্না করেছিল। এরপর নতুন ভাবিকে গাড়িতে নিয়ে যাওয়ার হয়, আর সৌরভও বসে। আঙ্কেল তো আমাকে বলছেই বাড়ি আসা পর্যন্ত সৌরভের সাথে থাকতে, তাই আমিও গাড়িতে ড্রাইভার সাথেই বসি। গাড়িতে বসতে জানলা দিয়ে দেখি মায়া নতুন ভাবির পরিবারের সাথে দাঁড়িয়ে আছে। সেও গাড়ির দিকে তাকিয়ে আছে। আমি দেখেই আবার সামনের দিকে তাকালাম। এর পরপরেই গাড়ি চলতে লাগে। আমিও বসে আছি। আমাদের সামনে দিয়েও বাকি গাড়িগুলো চলে যায়। আমরা কিছুক্ষণ পর গাড়িতে পৌঁছে যাই। এরপর বাড়ির সামনেই গাড়ি থামায়। আমিও গাড়ি থেকে নেমে যাই, আর সৌরভ নতুন ভাবি ও গাড়ি থেকে নেমে যায়। সেখানে নতুন বর বউকে স্বাগতম করার জন্য কয়েকজন উপস্থিত। আমিও বর বউয়ের থেকে সরে যাই। এরপর তারা ঘরে প্রবেশ করতে লাগে। তাদেরকেও ফুল ঝুড়িয়ে ও মিষ্টি মুখ করিয়ে স্বাগতম করা হয়। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি। তখন পাশ থেকে কেউ একজন আমার হাতের মধ্যে হাত রেখে শক্ত করে ধরে আছে। সাথে সাথে আমি পাশে তাকালাম আর দেখলাম হৃদিকাই আমার হাত ধরে আছে। ও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ লাল হয়ে আছে, ও চোখের মধ্যেও পানি চলে দেখছি। তবে জিনিসটা আমার মোটেও ভালো লাগতেছে না। আর ভাগ্য ভালো যে আমরা এমন জায়গায় আছি যেখানে আমাদের সামনেই মেহমান উপস্থিত, আর আমরা সবার পিছনে আছি, যার জন্য হৃদিকা যে আমার হাত ধরে আছে তা কেউই দেখতে পারতেছে না। তবে হৃদিকা যেভাবে আমাকে ধরে আছে, এটা যদি মামা কিংবা মামি কিংবা বাড়ির কেউ দেখে, তাহলে আমার জন্য মোটেও ভালো হবে না। আমি যতই চাইছি হাত ছাড়িয়ে নেওয়ার, ততই হৃদিকা শক্ত করে ধরছে। আমার সত্যিই মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমি কোনো মতে হাত ছুটিয়ে সেখান থেকে সরে গেলাম, কারণ সেখানে যদি থাকি হৃদিকা আবারও এইসব করার চেষ্টা করবে। আমিও বুঝতে পারছি হৃদিকার মনে আমার জন্য কি চলতেছে, তাই হৃদিকার থেকে দূরে সরে গেলাম। আমারই ভুল হয়েছে, আমি হৃদিকাকে কাছে আসার সুযোগ দিয়েছিলাম, যার ফল এখন আমি পাচ্ছি। আমি হৃদিকাকে দুটা কারণে এড়িয়ে চলতেছি। এক, মামা মামির জন্য। দ্বিতীয়ত হৃদিকা যা করতেছে, যেমন আমার কাছে আসতেছে, আমার হাত ধরতেছে,
ঠিক একই কাজগুলো মায়াও করেছিল। মায়ের এই আচরণগুলোকে ভালোবাসা ভেবে নিয়েছিলাম, ও তাকে ভালোও বেশি ফেলছিলাম, যার ফল আমি পেয়ে গেছি। মানুষ জীবনে ভুল একবারই করে, আমিও একবারই ভুল করছি, তাই দ্বিতীয়বার আমি সেই ভুল করব না। আমার লাইফে আর ভালোবাসাকে জায়গা দিতে চাই না, কারণ যা বুঝলাম ভালোবাসা আমার জন্য নয়। তাই আমিও যত চেষ্টা করব হৃদিকার থেকে দূরে থাকার। আমি অন্য সাইডে চলে যাই আর দেখলাম আন্টিরা নতুন ভাবিকে উপরের দিকেই নিয়ে যাচ্ছে। তাই আমিও সৌরভের কাছে চলে যাই। সেখানে গিয়ে তার সাথে কথা বলতেছি। সেখানে আরো কয়েকজন ছিল, সবাই মিলে মোটামুটি আড্ডা দিচ্ছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের নাস্তা দেয়, আর আমরাও নাস্তা খাচ্ছি আর গল্প করতেছি। তখনই খেয়াল আসলো হৃদিকাকে তো দেখতে পাচ্ছি না, মেয়েটা গেল কই। এবার মাথায় একটা টেনশন কাজ করতে লাগলো, কারণ মেয়েটা যে রাগী, যদি উল্টাপাল্টা কিছু করে বসে এটা ভাবতেই শরীর শিউরে ওঠে। ঠিক তখনই দেখলাম মুন্নিকে নাস্তা নিয়ে যাচ্ছে, সাথে সাথে আমিও মুন্নিকে ডাক দেই, ও তার কাছে চলে যাই। কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? না লাগবে না। আচ্ছা তুমি কি হৃদিকাকে দেখছো? হ্যাঁ আপু আমার রুমে আছে, আর আমি আপুর জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা যাও। এরপর মুন্নিও চলে যায়। যাক, সে আছে তাহলে আমিও একটু শান্তি পেলাম। তবে ভিতরে এখনো ভয় কাজ করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা ছাদে আড্ডা দিচ্ছিলাম। সেখানে হৃদিকা, মুন্নি উপস্থিত, আরো কয়েকজন আছে আমাদের সাথে। তবে আমি হৃদিকার থেকে দূরেই আছি। খেয়াল করলাম সেখানে একটা ছেলে হৃদিকার দিকে বারবার তাকাচ্ছে। আমি শুধু সেই ছেলেটাকে দেখতে লাগি। এবার আমি এটা দেখলাম হৃদিকাও সেই ছেলেটার দিকে তাকাচ্ছে। তবে কেন জানি হৃদিকার এই বিহেভ আমার মনে একটু আঘাত করতেছে। তাই সেখানে আর বসে থাকতে পারলাম না, আমি সোজা উঠে যাই। কিরে উঠে গেলি যে? না, আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে রেস্ট নে। আমিও চলে যাই আমার সেই রুমে। এটা সেই রুম যেখানে আমি এই বাড়িতে আসতেই ছিলাম। রুম খালি হয়ে গেছে। আসলে সন্ধ্যার সময় অনেক মেহমান চলে যায়, তাই এই রুমটাও খালি হয়ে যায়, যার জন্য এই রুমটা এখন আমার। তাই আমিও সেই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম আর নর্মাল ড্রেস আপ করে নিলাম। এরপর খাটে শুয়ে পড়লাম। খাটে শুয়ে ভাবতে লাগে, যে মেয়ে সন্ধ্যা পর্যন্ত আমার পেছে পড়েছিল, সেই মেয়ে এখন অন্য একজনকে দেখেই যাচ্ছিল। জানতাম এমনটাই হবে, তাই আমি হৃদিকার প্রতি আকর্ষিত হইনি। এমনি একটু খারাপ ফিল হয়েছিল, তবে ভালোই হয়েছে। যাই হোক, সে অন্য কার হোক, আমার আপত্তি নেই, তবে ভুল মানুষের হাত না পড়ুক সেটাই দোয়া করি। আজ আমি প্রচুর ক্লান্ত, তাই চোখ বুঝতেই আমার ঘুম চলে আসে। সকালবেলা অন্তর ভাইয়া, এই অন্তর ভাইয়া। দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি শুনতে পাই কেউ একজন আমাকে ডাকতেছে। আমিও খাট থেকে উঠে গিয়ে দরজা খুললাম, দেখলাম মুন্নি ডাকতেছে। ভাইয়া তুমি এখনো ঘুমাচ্ছিলা? হ্যাঁ রে বোন, আসলে গতকাল মাথা ব্যথা, আবার শরীরটাও ক্লান্ত ছিল তাই। আচ্ছা ভাইয়া, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসো, সকালে তোমার জন্য বসে আছে। আচ্ছা আসতেছি। এরপর মুন্নি চলে যায় আর আমিও কোনো মতে ফ্রেশ হয়ে নিলাম। তবে শরীরটা ভালো লাগতেছে না, ক্লান্ত হয়ে আসছে শরীরটা, তার সাথে শরীরটা ব্যথা করতেছে। তারপরেও কোনো মতে ডাইনিং টেবিলের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সকলেই উপস্থিত। আমিও যেতে লাগি। ঠিক তখনই কাল রাতের সেই ছেলেটা উপস্থিত। এই তো দোস্ত, নাস্তা করতে বসলাম, আয় আমাদের সাথে নাস্তা করতে আয়। বলতেই ছেলেটা হৃদিকার পাশের চেয়ার খালি ছিল, সেটাতে বসে যায়। আমি দেখলাম বসতেই ছেলেটা হৃদিকার দিকে মুচকে হাসে, আর হৃদিকাও তাকে দেখে মুখে একটা হাসি দেয়। আমি কোনো রিয়াক্ট করলাম না, দরকার কি রিয়াক্ট করার? হৃদিকা ছেলেটাকে হয়তো পছন্দ করতে লাগছে, আমারও দরকার নেই তাদের মাঝে যাওয়ার। আমিও টেবিলের দিকে গেলাম, এরপর আমিও বসলাম। কিরে অন্তর, এত লেট কেন তোর? না আঙ্কেল, আসলে যে ঘুম দিলাম তার জন্য বলতেই পারবো না, যে সময় অনেক পার হয়ে গেছে। সরি আঙ্কেল। আচ্ছা বসো, সমস্যা নেই। কিরে তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? না মামা, আমি ঠিক আছি। দেখ, তোকে দেখে মনে হচ্ছে না তুই ঠিক আছিস, তোর চেহারা অন্য কিছু বলছে। তোর আমি ঠিক আছে বলতেছি তো। আচ্ছা বাদ দে, অন্তরকে নাস্তা দাও। এরপর আমাকে নাস্তা দিল আর আমিও খেতে লাগি। আমি আড়াল চোখে দেখি হৃদিকা ও সেই ছেলে চোখের ইশারায় কথা বলতেছে, তাই আমিও তাদের দিকে নজর দেওয়া বন্ধ করে চুপচাপ নাস্তা করে নিলাম। এরপর আমি আবার আমার রুমে চলে যাই আর শুয়ে পড়ি, কারণ মাথাও প্রচুর আর শরীরও প্রচুর ব্যথা করতেছে। তখনই কেউ একজন দরজা নক করে। আমি দরজা খোলার জন্য দরজায় যাই, আর দরজা খুলে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে, আমাদের নতুন ভাবি আর মুন্নিও আছে। কিরে কি করছিস? এই তো আসি আর কি, শুয়ে আসলাম। আরে আয় বেটা, ভাবিকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে আয়। ভাইয়া আমি কি দোষ করছি? আরে আয় আয় ভেতরে আয়। এরই মধ্যে আমি দেখি হৃদিকাও সেই ছেলেটাও আসে। আমরাও কি আসতে পারি? আরে অবশ্যই ভেতরে আসো। আরে ভাই আসেন ভেতরে।
এরপর তারাও ভেতরে আসে। তুই রুমে কি করতেছিলি? না আসলে একটু শুয়েছিলাম আর কি, তবে সমস্যা নেই। তোর ভাবি তোর সাথে পরিচিত হতে আসছে। পরিচিত হতে আসছে মানে? এই তুই কি আমার ব্যাপারে কিছুই বলিস না? তোর বেটা ইজ্জত রাখলি না। আমি নিজের ইন্ট্রো নিজে কেমনে দিতাম, শরম লাগে আমার। আমি যে কতটা ভালো তা কহ ভাবিকে নিজের মুখে নিজেই বলতে পারবো নাকি? ধর বেটা। ও তাই, আপনি ভালো? তো আমার মতো ভালো ছেলে এই পৃথিবীরে আর দ্বিতীয়টা পাবেন নাকি? আমি ওয়ার্ল্ডে এক পিসি আছি। আমার কথা শুনে তারা হাসতে লাগে, তবে হৃদিকা একটু রিয়াক্ট করলো না। এরপর আমরা সকলে মিলে নতুন ভাবি সহ রুমে আড্ডা দিতে লাগি। বেশ মজাই লাগতেছে, শরীরটা মোটামুটি ভালো লাগতেছে। আমরা সকলে দুপুর পর্যন্ত আড্ডা দেই, তবে আমাদের আড্ডা চলতেছে। তখনই আমার মোবাইল বেজে ওঠে। আমিও মোবাইলটা নিলাম, দেখলাম তানভীর কল দিল। তখনই মনে পড়লো কাল তানভীরকে কল দেওয়ার কথা, কিন্তু দেয় নাই, আর সকালেও দেয় নাই। শালা নিশ্চয়ই খেপে গেছে, তাই আমিও কল রিসিভ করলাম। দোস্ত কসম আমি ভুলে গেছিলাম কল দেওয়ার কথা। ভাই রাগ করিস না ভাই, গালিও দিস না। আমার এইমাত্র ফোনের কথা মনে পড়ছে, আর শরীরটাও ভালো ছিল না, তাই কল দেওয়ার মতো অবস্থাও ছিল না। সরি মামা। অন্তর, ওই কথা বাদ দে আর আমার কথাটা শোন। হ্যাঁ বল, কি হয়েছে রে? তোর কথা শুনে মনে হচ্ছে তুই হতাশ হয়ে আছিস। অন্তর, তোর মামা মামি তোদের বাড়িটা আন্টি আঙ্কেল থেকে চালাকি করে নিজেদের নামে করে নিছে। তানভীরের কথাটা শুনে সাথে সাথে মেজাজটা খুব খারাপ হয়ে গেল, আর সাথে সাথেই আমি সকলের সামনে থেকে উঠে যাই আর অন্যদিকে চলে যাই কথা বলার জন্য। কি বলতেছিস তুই? দোস্ত, আমি এসব নিয়ে তোর সাথে কোনোদিনও মিথ্যে কথা বলবো না। দোস্ত, এটা একদম সত্যি কথা, তোর মামা মামি এই কাজটা করেছে। তারা তোদের বাড়িটা নিজেদের নামে লিখে নিছে দোস্ত। তাহলে তারা তাদের আসল রূপ দেখিয়ে দিছে? দোস্ত তোকে আমি আগেই বলছিলাম তারা মোটেও সুবিধাজনক না, আর শেষমেশ তো তারা তাদের রূপ দেখিয়ে দিছে। তবে দোস্ত এখন আম্মু আব্বু কোথায় আছে? দোস্ত, আঙ্কেল আন্টি এখন আমাদের বাড়িতে আছে। আমি প্রতিনিয়ত তোকে তোদের বাড়ির খবর পাঠাই, কারণ তুই আমাকে বলেছিলি তাদের খবরাখবর নিতে। তাই আজ আমি সকালে তোদের বাড়ির দিকে যাই, সেখানে গিয়ে দেখি তোর মামা মামি ও সাইমন বাড়িতে উপস্থিত। তারা সেখানে এসে চেঁচামেচি শুরু করে দিছে। আমি আড়ালভাবে দেখি তোর আঙ্কেল আন্টির সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগে। এক পর্যায়ে আঙ্কেল আন্টিকে বলতে লাগে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে। এখানে তারা যখন তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, কথাটা শুনে আমি পুরাই নিস্তব্ধ হয়ে গেলাম। তাদের বাড়ি মানে? পরে আঙ্কেল আন্টিও তাদের বলে এটা আঙ্কেল আন্টির বাড়ি, কিন্তু তোর মামা শয়তানি হাসি দিয়ে তাদের একটা দলিল দেখায়, যা দেখে আঙ্কেল নিমিষেই নিস্তব্ধ হয়ে পড়ে। আন্টিও দেখে পেপারটা। আন্টি বলে এটা কি করে সম্ভব? তারা তাদের বাড়ি তোর মামার কাছে তো বেচেই নাই, তাহলে কি করে দলিলে তোর আব্বু সাইন আর তোর আম্মুর সাইন পায়? পরে বুঝতে পারে তারা চালাকি করে সাইমনকে দলিলে সাইন নিয়েছে, কারণ গত রাতে নাকি সাইমন তোর আব্বু আম্মুর কাছে একটা কাগজ নিয়ে যায়, বলে কিসের ফর্মের মধ্যে সাইন লাগবে, কিন্তু তোর মামা মামি থেকেও নাকি সে দূরে আছে। তাই সাইমনের কথা শুনে তোর আম্মু আব্বু না দেখে সে পেপারে সাইন করে দেয়। তোর মামা মামি তোর আব্বু আম্মুকে বাড়ি থেকে বের করে দেয় আর দরজা আটকে দেয়। তোর আম্মু আব্বু পুরাই পাগল হয়ে যায়, আর আমিও বেরিয়ে তাদের সোজা আমাদের বাড়িতে নিয়ে আসি। এখন তারা বুঝতে পারতেছে তারা এতদিন এক কাল সাপকে আদর যত্ন করতেছিল। তোর মামা মামি ভালোভাবেই সাইমনকে প্রশিক্ষিত করে তোর আব্বু আম্মুর কাছে পাঠায়, আর সাইমনও তোদের সাথে থেকে আসছে একমাত্র তার মা বাবার কাজটা করতে, মানে তোদের এই বাড়িটা হাতিয়ে নিতে। এখন তো তারা সফল হলো তাদের এই পরিকল্পনায়, হাতিয়ে নিল তোদের বাড়িটা। কথাটা শুনেই কি করব ভেবে পাচ্ছি না আমি। শেষমেশ মামা মামি ও সাইমন তাদের আসল রূপ দেখিয়ে দিল। মামা মামিকে এমনিও আমার আগের থেকেই সুবিধা লাগতো না, তবে সাইমনকে আমি ভালো মনে করতাম। কিন্তু শেষমেশ বুঝতে পারলাম যেমন গাছ তেমনই তার ফল। তারা আমাদের থেকে সেই আমাদের বাড়িটাই কেড়ে নিয়ে নিল, যে বাড়িতে আমরা হাসি খুশি ভাবে বড় হলাম, যে বাড়িটা আব্বুর কষ্টের টাকা দিয়ে তৈরি করছে, আর আজ সেই বাড়ি থেকেই তারা বাহিরে। অন্তর, তোর আব্বু আম্মু খুব খারাপভাবে ভেঙে পড়েছে রে, তারা কান্না করেই যাচ্ছে। তোর আম্মু তার আপন ভাইয়ের এই কাজ কর্ম দেখে সত্যি খুব কষ্ট পাইছে। তানভীর, তুই আমার অনেক উপকার করছিস, আর একটা উপকার কর না ভাই, তাদের কোথাও যেতে দিস না, তোদের বাড়িতেই কষ্ট করে হলেও রেখে দে। দোস্ত, এটা তুই না বললে আমি তাদের এখান থেকে এই অবস্থা যেতে দেব না। তবে দোস্ত, তোর মামা মামি তোদের বাড়িটা হাতিয়ে নিছে, সেটার জন্য কিছু একটা করতে হবে। সেটা তুই বলতে হবে না। মামা মামি ও সাইমন তাদের আসল রূপ দেখে দিচ্ছে, তাই না? তারা আমাদের বাড়ি আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে আমিও তাদের থেকে আমাদের বাড়িটা নিয়েই ছাড়বো। আমি আজকে এলাকার উদ্দেশ্যে রওনা দেবো। তুই আম্মু আব্বুকে তোর কাছে রাখ, আর ভুলেও যেন জানতে না পারে তোর সাথে আমার কোনো যোগাযোগ হয়। থ্যাঙ্কস দোস্ত, আমাকে খবরাখবর দেওয়ার জন্য। বলেই কল কেটে দিলাম। মেজাজ আমার প্রচুর খারাপ হয়ে আছে, কারণ মামা মামি ও সাইমন তাদের রূপ দেখিয়ে দিয়েছে। আমার আগের থেকেই মামা মামিকে ভালো লাগতো না, তবে সাইমনকে ভালো মনে করছিলাম, কিন্তু শেষমেশ সেও কালসাপে প্রমাণিত হয়েছে। তাদের আমি ছাড়তেছি না।
যেদিন আমাকে অপবাদ দিয়ে অপরাধী করে বাড়ি থেকে বের করে দেয়, সেই দিনে দেখছিলাম সেই কাল সাপটা আমার কষ্ট পাওয়া দেখে হাসতেছিল। আমি প্রথমে এতটা গুরুত্ব দেই নাই, তবে এখন যা শুনলাম সাইমান, মামামি আর সবাই সবগুলোকেই দেখে নেব। তবে প্রথমে আমাকে যে করেই হোক আমাদের বাড়িতে তাদের হাত থেকে ছাড়িয়ে নিতে হবে, এরপর তাদের ব্যবস্থা নেব। আমি মিথ্যা অপরাধী হওয়ার পরেও কেউ আমার খোঁজ নেয়নি, একমাত্র তানভীর ছাড়া। আমিও চাইলাম তাদের এই অবস্থায় তাদের পাশে না দাঁড়াতে ও পারতাম। তারা আমার বিপদে পাশে দাঁড়ায়নি বলে কি আমিও তাদের পাশে দাঁড়াবো না? যদি আমিও তাদের বিপদে পাশে না দাঁড়াই তাহলে তাদের আর আমার মধ্যে পার্থক্য কোথায়? তাছাড়াও আজ আমি তাদের বিপদে যদি পাশে না থাকি তাহলে উপরওয়ালাকে তার জবাবদিহি করতে হবে। জানি তারা আমাকে তাদের পরিবার থেকে দূরে ঠেলেই দিচ্ছে, তাই বলে কি আমিও তাদের বিপদে পাশে দাঁড়াবো না? সেটা তো হয় না, কারণ আমি তাদের দ্বারাই জন্মগ্রহণ করছি। এখন একটা সুযোগ পেয়ে গেছি তাদের পাশে দাঁড়ানোর। আর যাই হোক, তাদের সন্তানেই আমি, আর এই বিপদে তাদের পাশে দাঁড়িয়ে সন্তান হওয়ার কর্তব্য পালন করতে হবে আমাকে। কারণ যাই হোক, এই পরিস্থিতিতে তাদের এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না। সন্তান বলে কথা, হ্যাঁ আমি এখন তাদের সন্তান হলেও তাদের কেউই না, তারপরেও তাদের পাশে থাকতে হবে। তবে চেষ্টা করব তাদের থেকে নিজেকে আড়ালে রাখবো, কারণ আমি শুধুই তাদের বিপদে পাশে দাঁড়াবো, এরপর বিপদটা কাটিয়ে দিয়ে তাদের থেকে দূরে সরে যাব। কারণ আমি বলেই দিছি তাদের কাছে ফিরবো না, শুধু বিপদের জন্য এখন তাদের কাছে যাচ্ছি, তবে তাদের থেকে দূরেই থাকবো। আমি ও রুমে যাই, গিয়ে দেখি সৌরভ, নতুন ভাবি, মুন্নি আর ঋতিকা ও সেই ছেলেটা আছে। আমিও সেখানে যাই। কিরে, কার ফোন ছিল? আরে আর বলিস না, অনেক পুরনো একটা বন্ধু কল দিছে, তার সাথে কথা বলতেছিলাম। আচ্ছা। এরপর আবার আড্ডা দিচ্ছি, তবে আমি অন্য ভাবনায় আছি যে কিভাবে আমি আমাদের বাড়িটা মামা মামের হাত থেকে ছাড়িয়ে আনবো আর আম্মু আব্বুর কাছ থেকে তাদের বাড়িটা ফিরিয়ে দেবো তাদেরকে। আমাকে যে করেই হোক বাড়িটা আব্বু আম্মুর কাছে ফিরিয়ে দিতে হবে। এর মধ্যে কেউ একজন আমাকে ঝাঁকি দেয়, দেখলাম সৌরভ ঝাঁকিটা দেয়। কি রে অন্তর, কোন ধ্যানে আছিস তুই? তোরে ডাকতেছি না? না মানে কিছু না। কিছু না মানে কি ভাবছিস তুই? দেখলাম এক ধ্যান হয়ে আছিস তুই, আমাদের কথায় তোর ধ্যানই নেই। আরে ভাই, যে হারামি কল দিছে না তার একটু সমস্যা হয়েছে, তাই কল দিছে, সেটা নিয়েই ভাবতেছি। কি প্রবলেম? ফ্যামিলি প্রবলেম, তাই অনেক কথাই বলছে। সরি ভাই, অন্য ধ্যানে থাকার জন্য। আচ্ছা বাদ দে। তবে ভাই, কথা বলতে বলতে খিদে লেগে গেছে, চল খাওয়া দাওয়া করে নি, এরপর বাকি আড্ডা হবে। হ্যাঁ ভাইয়া, আমারও খিদা লাগছে। এরপর আমি সারা সকলের রুম থেকে চলে যাই। আর আমি যেহেতু আজকে এলাকায় যাব ভেবে নিছি, তাই সেজন্য আমার ব্যাগ একটু অগোছালো ছিল, তা গুছিয়ে নিলাম। এরপর আমিও নিচে চলে গেলাম, দেখলাম সকলে বসে আছে, আর এটাও দেখলাম সবাইকে টেবিলে খাবার খাওয়ার জন্য ডাকতেছে, তাই আমিও গেলাম টেবিলের দিকে। সেখানে গিয়ে দেখি ঋতিকা চেয়ারে বসলো, তার পাশে চেয়ার খালি, কিন্তু সেই ছেলেটা কই, তাকে দেখছি না কেন। তোর বাদ দিলাম, ঋতিকার পাশে চেয়ার খালি দেখার পরেও সেখানে বসলাম না, বরং মুন্নির পাশেই বসলাম। আমার ঠিক সামনে বরাবর ঋতিকা বসে আছে, তাকে দেখেও না দেখার ভান করলাম। এরপর মামাকে বসতে দেখলাম। মামা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আসলে মামা, আমার এক ক্লোজ বন্ধু একটু সমস্যায় পড়ছে, আর সে আমাকে রিকোয়েস্ট করছে তার সাথে দেখা করার জন্য। তাই মামা, আমি কয়েকদিনের জন্য আমার নিজ এলাকায় যাব। আমি দেখলাম কথাটা বলতেই সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে ঋতিকা। কি, তুই চলে যাবি? হ্যাঁ দোস্ত, আমাকে সেখানে যেতে হবে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর সে এখন সমস্যায় পড়ছে, তাই এখন যদি তারা বিপদে আমি না যাই তাহলে জিনিসটা খারাপ দেখাবে। আচ্ছা, কদিনের জন্য যাবি আর কবে যাবি? এই তো মামা, 4-5 দিনের জন্য যাব। কারণ মামা, ব্যাপারটা একটু সিরিয়াস, তাই কয়েকদিন তার সাথে থাকতে হবে আমাকে। আর আজকে রাতেই রওনা দেবো। মানে কি বলছিস তুই? অন্তর, তুই কাল আমার সাথে তোর বাবির বাড়িতে যাবি। দেখ ভাই, ভাবির বাড়িতে যাওয়া যাবে ঠিক আছে, তবে এখন একটা ফ্রেন্ড বিপদে পড়ছে, তাকে বিপদে দেখে তাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে অন্য কোথাও যাব? আর যদি তোর সাথে ভাবির বাড়িতে যাই, সেখানে না গিয়ে নিজেকে অপরাধী অপরাধী বোধ হবে, আর সেই অনুভূতি নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। আমি অন্য একদিন ভাবির বাড়িতে যাব। তাও ঠিক বলছিস, কিন্তু অন্তর, তুই পাশে থাকলে আমার থেকে একটু সাহস আসে, কিন্তু এটাও চাই না তুই খারাপ ফিল করে ঘোরাফেরা করিস। আচ্ছা যা, সমস্যা নেই, তবে আমার সাথে যোগাযোগ রাখবি। অবশ্যই দোস্ত, সেটা কি বাদ যাবে নাকি? এরপর সকলেই খাবার খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে আমিও রুমের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে আমি শুয়ে আছি, তখনই রুমে মামি, আন্টি, আঙ্কেল, মামা রুমে আসে। আরে আপনারা আসেন। এরপর আঙ্কেল, আন্টি, মামা, মামি রুমে এসে বসে। তোর থাকতে কোনো সমস্যা হয় নাই তো? না আঙ্কেল, কোনো সমস্যা হয় নাই, আমি একদমই ভালোভাবেই ছিলাম রুমে। তো তুমি কি সত্যিই আজকে চলে যাবা? জি আন্টি, আসলে একটু বেশি দরকার সেখানে যাওয়া।
আচ্ছা যাবি ভালো কথা, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবি। আরে আন্টি, এটা তো অবশ্যই, তা মিস হবে নাকি? আপনাদের সাথে তো অবশ্যই যোগাযোগ করব, কারণ আপনারা আমার যেভাবে খেয়াল রাখছেন, আমাকে গুরুত্ব দিচ্ছেন, তা ভুলে যাওয়ার মতো না। এরপর তারা আমার সাথে বিকাল পর্যন্ত কথা বলে সন্ধ্যায় আমরা সকলে নাস্তা করে নিলাম। এরপর আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এরপর ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা হল রুমে দেখে গেলাম। সেখানে গিয়ে সকলের থেকে বিদায় নিতে লাগলাম। সাবধানে যাইস, আর পৌঁছে আমাকে কল দিবি কেমন? জি মামি, চিন্তা করিও না, শুধু আমার জন্য দোয়া করিও যেন আমি যে কাজটার জন্য যাচ্ছি তা যেন সফলভাবেই করে আসতে পারি। দোয়া তো তোর জন্য করবই, তবে উল্টাপাল্টা কিছু করবি না বলে দিলাম। উল্টাপাল্টা মানে কি বোঝাইছো তুমি মামি? মানে বলছি সোজা যাবি আর তোর বন্ধুর বিপদে সাহায্য করবি, এতটুকুতেই ব্যাস। এর বাইরে আমি যেন কোনো কিছু যেন না শুনি। মামি, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আর আমাকে দেখে কি ওই টাইপের ছেলে মনে হয় নাকি? আমি পিওর ভালো ছেলে, তাহলে এই কথাটা বলতে পারলো তুমি? শোন, ভালো ছেলে তা আমিও জানি, কিন্তু নিজের এলাকায় গেলে না শরীর একটু পাকনা গজিয়ে যায় আর বহুত কুকাজ করতে মন চাইবে। ভুলেও সেই সবের খবর যেন আমি না শুনি। যাও মামি, ইনসাল্ট করলা, কথা বলবো না। এরপর সকলের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে যাই। আঙ্কেল গাড়ি নিয়ে বসে আছে আমাকে বাস স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। মামাও যাবে আঙ্কেলের সাথে। আমিও ব্যাগ নিয়ে গাড়িতে বসে পড়লাম। এরপর মামা বসে আর আঙ্কেলও গাড়ি স্টার্ট দেয়। এই দাঁড়াও। আমরা গাড়ি থেকে বাইরে দেখলাম, আমি দেখলাম হৃদিকা ব্যাগ নিয়ে গাড়িতে কাছে আসতেছে আর এসে সোজা আমার পাশে বসে পড়ে। বিষয়টা দেখেই আমি থ হয়ে আছি। এই, তুমি ব্যাগ নিয়ে আসলে কেন? তুমি আবার কই যাও? আসলে তো হৃদিকা মামুনি, তুমি আবার ব্যাগ নিয়ে আসলে কেন? আমি দেখলাম মামিও আছে। কিরে, তুই ব্যাগ নিয়ে গাড়িতে বসলি কেন? আরে ও তো ফুলিদের এলাকায় যাচ্ছে, আর ফুলিও অনেকদিন যাবৎ বলতেছিল তাদের বাড়িতে যেতে, তাই চিন্তা করলাম যেহেতু ও যাচ্ছে আমিও তার সাথে চলে যাই। মানে আমি ওই এলাকায় কি ঘুরতে যাচ্ছি নাকি? আমি একজনের বিপদে যাচ্ছি, আর আমি তোমার ফুফির বাড়ির দিকে যাচ্ছি না, তার থেকে কিছুটা দূরে যাব। সমস্যা নেই, আমি বাস স্টেশন থেকে সিএনজি নিয়ে ফুলিদের বাড়িতে চলে যাব। না না, এটা ঠিক হচ্ছে না। একা মেয়ে বাস স্টেশন থেকে চলা একেবারেই ঠিক হবে না। তুমি বললে হবে নাকি? আমি আব্বুর সাথে এই ব্যাপারে কথা বলেই ফেলেছি। কি বল আব্বু? কথাটা শুনেই আমি বেক্কেল হয়ে গেলাম। হৃদিকা যে আমার সাথে যাবে সেটা মামাকে বলে ফেলছে, কিন্তু মামা আমাকে কিছু বললো না। অন্তর, থাক, নিয়ে যা। তুই তাকে আপুর বাড়িতে পৌঁছে দিস কষ্ট করে। আর আপুও অনেক বলেছিল হৃদিকাকে পাঠাতে, কিন্তু একা মেয়ে বলে তাকে পাঠানোর সুযোগ পায় নাই। যেহেতু তুইও একাই এলাকায় যাবি, তাই নিয়েই যা। বিশ্বাস করেন ভাই, আমি এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমি যাচ্ছি আমার কাজে, সেখানে আমার আপন মামারা আমাদের সাথে বেইমানি করে আমাদের বাড়িটা হাতিয়ে নিছে, সেটা তাদের হাত থেকে ছুটানোর জন্য। এখন যদি হৃদিকা আমার সাথে যায়, তাহলে সে আমার সত্যিটা জেনে যেতে পারে, যেটার সম্ভাবনা আছে অনেক। আমি মামা, মামি ও বাকিদের বুঝ দিলাম আমার ফ্রেন্ডের বিপদ হয়েছে, তাই যাচ্ছি। কিন্তু প্রকৃত সত্যি হচ্ছে আমার নিজের আম্মু আব্বুর বিপদে আমি যাচ্ছি। এখন যা দেখতেছি, এতটুকু বলতে পারতেছি হৃদিকা আমার সাথেই যাচ্ছে, আর সে সেখানেই যাচ্ছে যেখানে আমি যাব। ও আব্বু আম্মু আছে, আর যদি হৃদিকার সাথে একবার আমার আব্বু আম্মুর সাক্ষাৎ হয়, তাহলে আমার সকল সত্যি ফাঁস হয়ে যাবে ও আমি আব্বু আম্মুর থেকেও আড়ালেও থাকতে পারবো না।